আর এই মুহূর্তে আমরা আবারও চলে যাব ডক্টর আলিফের কাছে। আশা করছি তার এই ঘটনাটা আপনাদের আরো ভালো লাগবে। চলুন সরাসরি চলে যাই ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনি তো রাসেল ভাই ঘটনাটা শুনেন নাই? আচ্ছা, এটা কি থার্ড নাম্বার? সেকেন্ডটা খুব ছোট্ট করে শুনেছি, মানে শুধুমাত্র জানি যে কি হবে। তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। আচ্ছা, তো উনি আমাকে আগেই বলেছিল যে আলিফ ভাই, আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের কাছ থেকে ছেলের ঘটনাটা কালেক্ট করেন। আজকে থেকে 15 বছর আগের ঘটনা। ওকে। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায় আপনার একটা জায়গা আছে ভাটেরখিল গ্রাম, এবং নামার বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে তাদের গ্রামের বাড়ি ভাটেরখিল, সীতাকুণ্ড থানাতে পড়েছে আর কি। তো উনি মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগং শহরে একটা গার্মেন্টসে চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। তেমন সময় ওনাকে রাজি করানো হয় যে, মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথে কাছে মোবাইল তখন দাম অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখানো, তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিনের মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের। তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেজন্য তিনি প্ল্যান করে এরকম ভাবে একটা প্ল্যান করে, ঠিক আছে আমি তোমাদের কোথায় মেয়ে দেখবো, এবং যথারীতি উনি চিটগং থেকে সীতাকুণ্ড আসেন আর কি বাস দিয়ে। সেদিন নামতে নামতে রাতে 1টা বেজে যায়। ঘটনাটা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি ওই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি, মানে কমপ্লিট চাঁদের আলো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, ওই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা ব্যাপার, মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না। এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান। তো ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায় আর কি, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে, এক 2টা রো, ওই লেগুনের মতো 2টা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থা একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে, এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে? এবং ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা, সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম, ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে আসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই। আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না, আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি? আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি উঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আসে তাই দিন, আপনি কই যাবেন বলেন তো? বলে যে আমি ভাটেরখিল যাব। বলে যে ভাটেরখিল তো আমিও যেতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি করলো, ভ্যানের মধ্যে উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো ব্যাগ, মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা ভূত এফএম শুনতে ভালোবাসেন বা অনেক আগে থেকে ভূত এফএম শোনেন, তাদেরকে বলবো আজকের ঘটনাগুলো আপনাদের কাছে খুবই স্পেশাল এবং অনেক অনেক ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম। চলুন আমরা একের পর এক কয়েকটি বাছাই করা ইমেল এপিসোডগুলো শুনবো। চলুন দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে ঘটনাগুলো শোনা নেওয়া যাক। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠলো, ভ্যানে ওঠার পরে ওনার লাগেজ উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে
আর ওই যা গ্রামটা, ওই ভাটেরখিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে দুটা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই লাশ কোথার থেকে পাইলা? ওই যে এই লাশটা আমাকে থানার থেকে দিছে। লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, এই ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস, ঠিকানা আছে, আমি এটা পৌঁছাই দিব। বলে যে কোথায় পৌঁছায় দিবা? বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টাই পায়েন না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে একটা লাশের সাথে যাইতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না। কি যদি হেঁটেও যায় মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না। তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠেন। তো এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাত্রেবেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি? বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, আর 3 নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আর একটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি? উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ, অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আসে নিয়ে যান, তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি থানার কেউ নাকি? বলে না আমি থানার কেউ না। বলে তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে ভাই আরেকটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকা দিয়ে দেখে তার পিছনে 4 জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে, এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে, বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছনে দেখে 4 জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা 4 জন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই, আর যাই হোক এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায় এবং সূরা নাস পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, প্রথমে তারপরে সূরা নাস এবং পরে সূরা ফালাক পড়তে জোরে পড়তে খুব জোরে পড়তে পিছনে চলে যায়। মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে এই 4 জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায় এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে।
তো সাহসী যেহেতু বললাম, এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করব, যাই হোক। উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে জোরে মারছে, এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয়, এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক, সাত পাঁচ চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই। উনি ওনার আগানো দেখে ওই 4 জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই 4 জন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে, অনেক হাঁটলো, অনেক দৌড়াচ্ছে, দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাগ ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত আর পরিচিত কেউ না। জিজ্ঞেস করে, ভাই আমি কোথায় আছি? বলে, এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে, ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওনাদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে, আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি, আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি তার দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে, মানে বাবা মার সাথে দেখা করে আর কোনো দেরি করা নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে, ভাই আমি তো কিছু বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশই গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি, না রে ভাই, গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করে না তিনি। পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে তিনি দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে, আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করবা, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন, বা আপনার কি মনে হয় আমি কি, মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে, আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়েন। আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন, আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল, আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেসড ছিল আর কি, আসর করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে, মানে ওনার এলাকায় কিন্তু ওই ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল, কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা ওনার লাইফে ঘটে যায়। আমার কাছে মনে হয় যে প্রথম ঘটনা যেহেতু, সেকেন্ড ঘটনাটা বেশি ইন্টারেস্টিং এবং থার্ডটাও আশা করছি অনেক ইন্টারেস্টিং হবে। তো ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চাই আপনি আমার ঘটনাটা পড়ে শোনান, এটাই তিনি লিখেছেন। তো আমি তার প্রত্যাশা অনুযায়ী ঘটনাটা যেহেতু সিলেক্টেড হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানু
আমার নানুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা নামক গ্রামে। আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায়। এখন অবশ্য গ্রাম অনেক বড়, 80 দশকের কথা বলছি। আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো, এক সারিতে 4টি পাকা দালান, বাড়ির সামনে উঠোন, তারপরে সমান্তরালে বসার ঘর, যেটাকে বাংলো ঘর বলা হয়ে থাকে। বাড়ির পেছনে পুকুর, বাঁশঝাড়, তারপর ধুধু প্রান্তর। আল আমিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, বয়স 3 বছর, বেশ ফর্সা, দেখতে সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল। গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায়ও নিস্তব্ধতা বিরাজ করত, আর তাই ওই দিকটায় অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আছে। সেটা না হয় আজ নাই বলি। ফিরে আসি আলামিনের ঘটনায়। ওই দিন দুপুর থেকেই আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশঝাড়ের নিচে। ঘরে নিয়ে আসা হয় তাকে। সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল। তারপর আর কিছু তার মনে নেই। সমস্যা শুরু হয় সন্ধ্যায়। ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে, অদ্ভুত ভঙ্গিতে মোচ্চাতে থাকে বিছানার ওপর। দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে। সবাই হুজুরকে ডাকতে বলে, আর আমার আপন মামা ডাক্তার ডাকতে গেলেন। বলা বাহুল্য, তখনকার সময় ডাক্তার পাওয়া সহজ ছিল না। এর মধ্যেই আমার এক চাচাতো মামি, যিনি একটু আগে এই সব বিষয় জানতেন, তিনি আলামিনকে আল কুরআনের সূরা ইয়াসিন পড়ে ফু দিতে থাকেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আল আমিন বিছানা থেকে উঠে দৌড় দেয়। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেনি। এত ছোট একটা বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব। আর শুরু হয় আবার সেই খোঁজ করা। লাইট হ্যারিকেন নিয়ে সবাই খুঁজতে যায়। ইতোমধ্যে হুজুরও এসে পড়েন। আলামিনকে পাওয়া যায় সেই বাঁশঝাড়ের নিচে। হুজুর দোয়া দুরুদ পড়েন আর পানি পড়া দিয়ে আলামিনের বাবাকে বাইরে ডাকেন। তিনি যা বলেন তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন, এটা সারানো আমার সাধ্যের বাইরে, আপনারা অন্য হুজুর দেখেন। তিনি আর কিছু না বলে চলে যান। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেন না। তিনি তাকে সিলেট মেডিকেল নিয়ে যেতে বলেন। সারা বাড়ি স্তব্ধ, শুধু আলামিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ। 2-3 জন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে। মামিরা কোরআন পাঠ করতে থাকেন। ফজরের আজানের পর নিস্তেজ হয়ে পড়ে আলামিন। শেষ হয় বিভীষিকাময় একটি রাতের। দিনের বেলায় নিস্তেজ হয়ে রইল আলামিন। ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না। ওই দিন সন্ধ্যায়ও শুরু হয় সেই তাণ্ডব, যা দেখে হতবাক হয়ে যান ডাক্তার। না, এর সাথে তো কোনো রোগের মিল নেই। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসছে না। এইভাবে 3 দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো এক বড় হুজুরের কাছে নিতে বলেন। বিশ্বাস করতে বাধ্য হলেন এবং জানতে পারেন 7টা জিনের নজরে পড়েছে আলামিনের উপর। আর সেই 7টা জিন একে অন্যের ভাই, এবং 7টা জিনই কোনো না কোনোভাবে পঙ্গু। কারো এক হাত নেই, কারো এক পা, কেউ অন্ধ, কেউ বধির। তাই তারা একসাথে থাকে, আর থাকে ওই পুকুর পাড়ের বাঁশঝাড়ে। তাদের পিছু ছাড়ারও খুব কঠিন কাজ হবে, কারণ তারা পঙ্গু হওয়ায় খুব রাগী এবং গোয়ার টাইপের ছিল। পীর সাহেব নিজেও অপারগতা স্বীকার করেন আর বলেন এর সমাধান করতে হবে ওই বাড়িতেই। তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন। সেই তান্ত্রিকের বাড়ি একদিনের পথ। আলামিন আর বাবা আর আমার আপন মামা যান তান্ত্রিককে আনতে। সব ঘটনা শুনে তান্ত্রিক প্রথমে আসতে চায় না, পরে অনেক কাকুতি মিনতি করে আর অনেক টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে। তান্ত্রিক বাড়িতে এসে বলে 3 দিন ভর দুপুর আলামিনকে ঝাড়াতে হবে। যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে কি হবে সে নিজেও জানে না। তান্ত্রিক ছিল 3 জন, তান্ত্রিক, তান্ত্রিকের বউ আর তার এক শাগরেদ। পরের দিন দুপুর হবার আগেই শুরু হয় আয়োজন। তান্ত্রিক বাড়ির সবাইকে এক বাড়িতে জড়ো করে, সেই বাড়িতে ধুলো পড়া দিয়ে বন্ধ করে দেয়।
সবাই বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে। আমার মা, নানু, মামারা সবাই ছিলেন সেখানে। তান্ত্রিক উঠোনের মাঝখানে একটা গোল দাগ দিয়ে তার ভেতর আমিন ও তার বাবাকে বসালো। এরপর তান্ত্রিক মন্ত্র পাঠ করা শুরু করলো এবং ঝালর টাইপের কিছু একটা দিয়ে আমিনকে ঝাড়তে লাগলো। তান্ত্রিকের সাগরে ঢোল বাজাচ্ছিল আর বউ গুনগুন করছিল। তাদের বলা ছিল কোনো মতেই যাতে তাদের বাজনা বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্র শুরু করার পর থেকেই বাড়ির পেছনে ঝড় বয়ে যেতে থাকে। শোঁ শোঁ শব্দ, বজ্রপাতের মতো আওয়াজে কেঁপে উঠতে থাকে পুরো বাড়ি। এক সময় শেষ হয় প্রথম দিনের কাজ। এভাবে দ্বিতীয় দিন পার হয়। সমস্যা বেঁধে যায় দ্বিতীয় দিন রাতে। ওঝা রাতে স্বপ্ন দেখে 7টা কালো অবয়বকে একসাথে বলছে কালকে ঝাড়া শুরু না করতে, কারণ সে শেষ করতে পারবে না। ওঝা সকালে উঠেই চলে যায়। সে বলে তার টাকা চাই না, কিন্তু আলামিনের মায়ের কাকুতি মিনতিতে সে রাজি হয়, কারণ আলামিনের 2 দিনেই বেশ সুস্থ হয়ে ওঠে, হাঁটতে খেতে শুরু করে। তৃতীয় দিন সেই বাড়ি বন্ধ, উঠানে গোল সার্কেল, মাঝখানে আলামিন, বাবা আর তান্ত্রিক 3 জন। তান্ত্রিক বলে দেয় আজ যাই ঘটে যাক না কেন ঢোল আর গুনগুন যেন বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্রপাঠ করা শুরু করলে সেই তীব্র বাতাস শুরু হয়। বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি। তান্ত্রিক 3 জন আর আলামিনের বাবা যা দেখে বাড়ির বারান্দায় থাকা লোকেরা দেখতে পায়নি। তারা দেখে পুরো বাঁশঝাড় দুভাগে ভাগ হয়ে মাটিতে লেগে গেল। কেউ যেন প্রচণ্ড শক্তিতে দুদিকের বাঁশঝাড়কে মাটিতে লাগিয়ে ফেলল। দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেল ঢোল গুনগুন বাজানো হাত। ওঝা জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো, কিছুতেই কিছু হলো না। সবাই দেখলো কোনো এক অদৃশ্য শক্তি আল আমিনকে মাটি থেকে তুলে নিল শূন্যতে, তারপর তাকে ভাঁজ করে আছাড় মেরে ফেলল মাটিতে। চারিদিক চুপচাপ। পড়ে রইল আলামিনের নিথর দেহ। না, প্রাণহীন নয়, বেঁচে রইল আলামিন। আর 27টি বছর। আমিও দেখেছি তাকে, ছোট্ট একটা দেহ আর বড় একটা মাথা। কথা বলেনি আর আলামিন, হাঁটেনি আর কোনোদিন। ঢাকায় বড় বড় ডাক্তাররা দিতে পারেননি কোনো উত্তর, কোনো হুজুর দিতে পারেননি কোনো সমাধান। এই 27টি বছর কিভাবে বেঁচেছিল আলামিন। প্রতি রাতে তাদের উঠোনে দেখা যেত লম্বা এক কালো মূর্তি, কখনো উঠোনে, কখনো বারান্দায় অন্ধকার কোণে, কখনো ঘরের ভেতরে। আস্তে আস্তে তাদের ঘরে লোকদের যাওয়া আসা বন্ধ হয়ে যায়। ভয়ে রাতে কেউ বাইরে বের হতো না। কে যাবে তাদের ঘরে? গেলেই রাতে খারাপ স্বপ্ন, অকারণে জ্বর বা পেট খারাপ। যেন অভিশপ্ত হয়ে গেছে সেই ঘরটি। আলামিন মারা যায় 2004-এর দিকে। এরপর ওই কালো অবয়ব আর দেখা যায়নি। এখন ওদের ঘরে সবসময় সবকিছু স্বাভাবিক, কিন্তু ওই সব বিভীষিকাময় দিন আজও তাড়া করে তাদের। আলামিনের ঘটনা এখানেই শেষ। আর একটি ছোট ঘটনা বলবো, যা আমার মামার ঘটনা, সেটিও আলামিনের সাথেই যুক্ত। একবার আলামিনের বাবা খবর পেলেন কমলগঞ্জ নামক এক জায়গায় এক বুড়ো হুজুর আছে, যিনি জীবনে অনেক অতি প্রাকৃত ঘটনার সমাধান করেছেন। তখনকার দিনে ওই রাস্তা অনেক খারাপ ছিল। আমার আপন মামা আর আলামিনের বাবা বাইকে করে রওনা হন। গিয়ে দেখেন লোকটি বিছানায় শুয়ে, বসার সামর্থ্য তার নেই। তিনি সব শুনে বললেন আমি তো যেতে পারবো না। তিনি একটা তাবিজ দিলেন, বললেন এটি ভিজিয়ে পানি খাওয়াতে আর গোসল করাতে হবে 7 দিন। তারপর তাবিজটি নদীতে ফেলে দিতে হবে। আর বললেন বাঁশঝাড়টি কেটে ফেলতে হবে। আর বললেন সাবধানে বাড়িতে ফিরতে। আমার মামা বাইক চালাবে শুনে তিনি একটা তাবিজ দিয়ে বললেন এটা জিহ্বার নিচে নিয়ে বাড়ি যেতে। আলামিনকে তাবিজ ভিজিয়ে পানি খাইয়ে সেই তাবিজ মুখ থেকে ফেলতে হবে। তারা বাড়ির খুব কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করা যায়নি। মামা আজও উত্তর খুঁজে পাননি তার প্রতিদিন যাওয়া আসার রাস্তায় স্পিড ব্রেকার কোথা থেকে আসবে। আসলে ওটা ছিলই বাকি। এই ছিল ঘটনা। পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি যদি সিলেক্ট হয় অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম লিসেনার, আমি সাকওয়াত বাবুন, পুরন ঢাকা থেকে। জি, অনেকদিন পরে রাসেল ভাইয়ের আমন্ত্রণে এসেছি। হ্যাঁ বাবুন ভাই, আপনি অনেকদিন পরে এসেছেন এবং অনেক বছর হবে বোধহয় আসলে।
হ্যাঁ সেটাই। আসলে কাজের ব্যস্ততার জন্য আসা হয় না। তবে মাঝে মাঝে আসবেন, আমাদেরও ভালো লাগে। ইনশাআল্লাহ আসবো। জি। একবার শুরু করলে আসলে ভূত এফএম আমাদের প্রাণের অনুষ্ঠান। সেটাই। তো এটা ছাড়া আসলে আমরা থাকতে পারি না। প্রতিদিন রাতে যে ঘুমাতে গেলে ভূত এফএম কানের সাথে বাজাইতে হয় আর কি। তো না বাজে এটা আমি আসলে ভূত এফএম শুনে শুনে ঘুমাই। সত্যি কথা, আমার মোবাইল চেক করলে আপনি দেখবেন সবসময় ভূত এফএম শুনে শুনে ঘুমাই। তো আমি আমার ঘটনা শুরু করি। জি। তো আসলে মানুষের জীবনে অনেক অপার্থিব ঘটনা ঘটে যায়, যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগের, মানে গত 1-1.5 মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার, আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার নামাজটা আমি কাজটা করি, নামাজটা পড়বো আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, 1-2বার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা ধরে কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাব ইয়াতে, আপনার মেন ডোরটার কাছে আমার। তো আমি আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলে, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্ট ভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে একই বয়সের, তো 8-10 বছর হবে, দুজনের খুব হেলদি একটু স্বাস্থ্য। তো তারা আছে, আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি, বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটটার মাঝখানে আবার একটা গ্রিলের মতো আছে যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়াইছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যেই মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাড় পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছিল। আর নাবেদও আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো দরজা দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তো আমি ভিতরে বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যেতে চিন্তা করতেছি যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালির হাজবেন্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে বাড়ি সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা করে তারপরে চলে যান। তো আমি নামাজের মধ্যে ওই মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না। আমি সূরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে, আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়ে দেখি আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে? তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, এই মেয়েটা কে? বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কি দেখলা? আমি বললাম কি বলো তুমি? আমি তো বসা থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম যে এই কি বলতো তুমি আমার সাথে ফান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কি বলতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল, এবং রাসেল ভাই বিশ্বাস করেন এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। তো আপনি এখনো দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি, আমি এখন ওই সিনটা দেখতেছি যে মেয়েটা, আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবেদ এবং তার পাশে ওই মেয়েটা, মানে 3 জনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে মনে করেন, আর পিছনে ড্রাইভার দাঁড়ায় আছে 2টা ব্যাগ নিয়ে হাতে। তো মেয়েটাকে আমি দেখতেছি, আমার দিকে তাকায় পরিষ্কার হাসতেছে। আর নাবেদ জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু কিরকম জড়ো থাকে, ওরকম একটু হয়ে রয়েছে। তো মেয়েটা আবার চেহারার দিকে তাকায় হাসতেছে। আমি বললাম কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল, এবং মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার যে মেয়ে এটা? তো আমার ওয়াইফ বলে যে এই তুমি নামাজ শেষ করো তো, নাবেদের সাথে কেউ আসে নাই।
তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা ভুলতেই পারলাম না। এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার আমি আমার বেডরুমে, দেখলাম যে বাবা ওইখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে। আমি ওকে যা পিস দিয়ে বললাম, এই তুমি কি সত্যি আমার সাথে ফান করতেছো না মেয়েটা কে বলো? তুমি কি বলতেছো, কি না কি দেখছো, আসলে এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক 2টা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ 2টা, আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সব সময়, তো এই যে টেবিলের উপরে রাখছে। আর হলো বাবা তো নামাজ পড়তে, আর নাবেদ তো এই যে এই ঘরে, তো তোমার ছেলের ঘরে পড়তেছে, টিভি দেখতেছে। তো আমি বললাম যে না, আমার তো মিলাইতে পারতেছি না। আমি করি না, আমি স্পষ্ট দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না। মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মুভমেন্টে দেখে ঘুম থাকলে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি, এখন তো অজ্ঞান না বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তো আমি বললাম যে না মিতা, এটা ঠিক না, আমি দেখছি কাউকে। কয় তুমি একটু চেক করে দেখো। তো আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম, এই নাবেদ তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দিকে বলে, খালু আমার সাথে তো কেউ আসে নাই, হ্যাঁ আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর, আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে মিতা একটু দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখায় রাখছে। তো আমি এই ঘর ওই ঘর, আমার 3-4টা ঘর আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না, আসলে কেউ নেই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম আসলে? তো আমার মনের ভিতরে আসলে যেই জিনিসটা জাগলো যে আমি এরকম জলজ্যান্ত একটা মেয়েকে দেখলাম আমার চোখের সামনে, দরজা খুলে আমার দিকে তাকে হাসতেছে। আমি তার সাথে সাথে আমার আবার চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দায় লাইট জ্বলতে, সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে কোনো ব্যাপারে পুরো ব্যাপারটাই যেন একটা, ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা না, এটা আসলে আমি কাউকে দেখছি। আমি কিন্তু এরপরে রাসেল ভাই ঘটনাটা আপনাকে আর কি, আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করেন যে সাকাত ভাই আসেন এখানে এসে একটু ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যেই বাড়িটা আছে, আমি যে বাড়িটার মধ্যে থাকি, এই বাড়িটা হলো 7তলা বাড়ি। তো ওই 7তলা বাড়িতে যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার 7তলাতে আমি বাগান করি। তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার ওই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যাই কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই, গাছগুলো পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার ওইখানে। তো হঠাৎ করে একদিন আমি এই ঘটনাটা ওইটার সাথে রিলেটেড মনে হয় যে ওই ঘটনাটা কয়েকদিন আগে আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা। তো আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে 7তলায় যায়, ও একদম ছাদে যেয়ে আমি যে কাজ করি ও পাশে বসে থাকে। আমি রাসেল ভাই আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গেছে, আমি সকালবেলা কাজ করতেছিলাম, মাটি করে সারটার দেওয়ার করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছের নিচে, এবং সে মানে কিরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর 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 যেমন বিড়াল। তো আমি আবার দেখলাম যে ওদের একটা দিকে তাকায় আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম গড় গড় শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম। তো রাসেল ভাই আমার একটা অনুভূতি হলো কি, যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে বিড়ালটা। তারপরে ওইখানে বসে কিছু মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরাইতেছে, মানে বিড়ালটা একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে। অথচ আমার পিছনের দেয়ালটা একদম একটা দেয়াল, তার পিছনে খালি স্পেস, মানে 7তলার উপরে যা হয় আর কি, বাইরের টোটাল খোলা স্পেস গুলো। ভর দুপুর বেলা, মানে সকালবেলা, মানে 11টা বাজে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করলাম, আমি পিছনে দাঁড়ায় আমি কি করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম, আমি একটু সূরা পড়লাম, সূরা পড়ে বললাম যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে, এবং আমি কিন্তু সূরা পড়তেছি, আমি সূরা ইখলাস পড়লাম, পরে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা ঘটনা হলো যে রাতে বেলা প্রায় আমাদের বাসায় একটা বিড়াল আসে, কিন্তু সাদা বিড়াল। আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার ঘটনা বলেছি। ভাবিটা কিন্তু এখন সিক, মানে যে ভাবির ফ্ল্যাটে বিড়ালটা ঢুকে যায় এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায়, কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতে বেলা একদিন আপনার 11:30 পৌনে 12টা বাজে, তো আমি ওই
ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ছিলাম আর কি কয়েকদিন, যে বিড়ালটা কি আসে কোত্থেকে দেখি। তো একদিন 11, 11:30, 11, 12টার সময় আমি গেটটা খুলছি রাত্রেবেলা, তো বারান্দায় স্পেসটা আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে, দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে। আমি 3 তলায় থাকি, ও 3 তলা থেকে 4 তলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, এই মুফতি তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। এখন ওই তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, এই আপনার সিঁড়ির নিভে গেছে। বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য অন্য যা সাইড থেকে যে আলো আসতেছে সেগুলো প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে আলো আসে। আমি বিড়ালটাকে ফলো করলাম। আমি বিড়ালটাকে ফলো করতে করতে ও এমন ভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি যাতে শব্দ না হয়, যে আমি দেখবো বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমিও উঠতেছি, বিড়ালটা ঘুরে আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা মানে একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছে আর কি, যে ও এক সিঁড়ি টার্ন নেয়, আমি এক সিঁড়ি উঠি, এরকম করে উঠতে 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 ও করলো কি, আমার যে একদম ছাদের যে টপ যেটা মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল। ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়, টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায়, যে ওর পরে আর কিছু নাই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যে নাই হয়ে গেল, মানে ঠিক ওই মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখবো, এরপরে কিন্তু কোনো জায়গা নাই যে বিড়ালটা চলে যাবে, চলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মানে আমি বিড়ালটাকে দেখলাম যে এরকম, এবং আমি এমন ভয় পাইলাম, মানে বুঝলাম যে এখানে এই জিনিসটা হয়। আসলে আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, তাদের কাছে এইসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়ার ব্যাপার আছে, সেভাবে মানুষ যদি এগুলো জানে টানে মানে। তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি। আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল, চুল টুল দাঁড়ায় যেতেছিল এবং সারা শরীর কিংবা শিরশির করতেছিল। তা আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা আসলে এই বিড়ালটা কোনো না, মানে প্রাণী না, এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই এই ছিল আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি, আপনাকে যেটা একটু আগে শোনালাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, আমি তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি, কারণ সে কোথায় আছে আমি এগুলো বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s এর ঘটনা, 90 এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি, ওরা ওদের নিজেদের বাসায় চলে যায়, আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে যাদের থাকার জায়গা নেই, এরকম অনেকেই আকুতি করে আর কি। তো ওনারা বলেছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল, ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসে এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে,
আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসায় আসার পথে দেখা যে অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময়। ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তোরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল, কতক্ষণ জ্বালিয়ে রাখবে। চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে, গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠকঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়, এত রাতের বেলা। তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে, ওনার মাদ্রাসা এটা। তো ওরা কি করলো, মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে, এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল, একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায়, ও তো ঘুমাচ্ছে, ওরে ডাক দে, ওকে উঠা। তো উনি কি করলো, মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকিরকে উঠালো, যাই একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে, বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয়ে দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করলো, হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল দাঁড়ায়, উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই, মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় ঘুমাচ্ছে। তো আমার হুজুর বিশাল ধরে একটা ছাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন। ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো ইটস নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না। স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুরের গায়ের থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলা মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচন্ড, মানে হুজুরকে ওরা প্রচন্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কোথার থেকে কি ধরে বসে হয়তো পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল, ওই শ্মশানের পাশে তারা এসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে যে এই শ্মশানটা এত পুরানো, জেনে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক। হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এরকম ডাট, মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না।
হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায় এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে মানে নামিয়ে রাখলো, আর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে, এরকম অবস্থা। তো হুজুর বলল যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়বো, আমি তো কায়দাই পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়বো? ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দাই ঠিক মতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি জানি না, পড়তে পারি না। হুজুরকে এই কথা বলার আগে উনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা, যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার ও কায়দায় একটা ভুল করেছে। তো হুজুর দিন ওদেরকে খুব বেদ দিয়ে পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না, তাহলে আমি কোথার থেকে কি পড়বো? আর যেটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন গাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, মানে লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সবকিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে, লাশটা খোলার পরে দাড়ি টাড়ি আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুরটা ওই সময় বলছে যে সূরা ইয়াসিন পড়, তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে থাকলো। উনি কি করলো, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল এবং উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি। দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ, এটা যেই ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এইটাই আজকে বিয়ের খাওয়া, এইটাই খাবো, তুই সূরা ইয়াসিন পড়, এটা পড়লে আরো সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল। শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল, হুজুরটার আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল এবং অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করলো। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে, এবং উনি বিসমিল্লাহির রহমানির রহিমই পড়ছে, আর কিছু পড়ছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে অনেকগুলো, ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো, ওই লাশটার চারিপাশে থাকলো, মানে ওই লাশটাকে শুকছে বা চাচ্ছে এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল। পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানি পড়তে 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 একটু সামনে দৌড়াতে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দির ভেতরে ঢুকে গেল। কিন্তু তখন ওই কুকুররা তার পেছা ছাড়ে না, তাকে তাড়া করতে করতে মন্দির ভেতরে কুকুর সহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাফেজ, মানে পরে হাফেজ হন আর কি, অন্য মাদ্রাসা থেকে। তো আমি ওনার ঘটনা বলতে যে আমি খুব হয়ে গেলাম যে মন্দিরের ভিতরে ঢুকে উনি পুরো মূর্তির উপর উঠে যায়, এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে মানে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে। উনি হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসল ভাই উনি আরো, ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই, এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার আর কিছু মনে নাই। ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে আমার সারা শরীরে ক্ষত বিক্ষত। আমার মা আমাকে কান্না করছে, মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে, তোমরা কোথা থেকে আসলা, কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না জাকিরের কি অবস্থা। তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা। বলে তোমরা কিভাবে খবর পেলা? বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে, আসলে গতকালকে তোমাদেরকে। তাহলে কাহিনী কি? বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে। বলে কিভাবে? বলে যে ওখানে রাতের বেলা একজন মানে একদল লোক এসে মানে একটা ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো, ওই জায়গায় ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নাই, এটা সামহাও কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনারা জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছে, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময় কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টের রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান এটা রোড অ্যাক্সিডেন্টে। এটা ছিল প্রথম ঘটনা। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী যে ঘটনাটি সেটি আবারও আমাদের বাবুন ভাই নিয়ে চলে আসছেন, এবং আমি তার সাথে সরাসরি চলে যাচ্ছি এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। জি
হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আবার আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে এখন ঘটনাটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, তো ওর আম্মুর সাথে। তো ঘটনাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ যে আসলে অনেক কিছু জিনিসগুলো আছে, এরকম কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা আসলে নিজের সাথে না ঘটলে আমরা বুঝতে পারি না, ঠিক? True. তো আমার এই বন্ধু আমাকে যে ঘটনাটা বলছে, যে ও জানতো যে আমি বুথ এফএমে আসি এবং এই ধর আগেও অনেক ঘটনা শেয়ার করেছি আমি বুথ এফএমে। তো আমাকে একদিন কথা প্রসঙ্গে বলল যে আমাদের বাসায় আসিস, তোর সাথে একটা ঘটনা শেয়ার করব এবং তোর ভাল লাগবে মনে হয়, তুই কারোর সাথে শেয়ার করবি না। আমি বললাম যে আমি যদি বুথ এফএম বলি, কয় না আমি তোকে রিকোয়েস্ট করবো তুই বলিস না, আর যদি এখন তুই বলিস তাহলে আম্মুর পারমিশনটা নিয়ে নিস, যেহেতু ঘটনাটা আম্মুর সাথে এবং আমার ফ্যামিলির সাথে জড়িত। আমি বললাম ঠিক আছে। একদিন তো ওর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে ও বললো, খালাম্মাকে সালাম দেওয়ার পরে খালাম্মা ড্রয়িং রুমে বসছে, আমরা তিনজনই বসলাম। তো আমার ওই ফ্যামিলি, ওদের ফ্যামিলিটা হচ্ছে ও এবং ওর এক ছোট বোন, ওর আব্বু আর ওর আম্মু, এই হলো 4 জনের ওদের ফ্যামিলি। তো ওরা, আমরা ড্রয়িং রুমে বসে কথা প্রসঙ্গে বললাম যে খালাম্মা আপনার সাথে একটা ঘটনা ঘটছে, এটা একটু যদি বলেন। বলে তখন ছেলেকে উদ্দেশ্য করে বলে, তুই বল, আমি মাঝে মাঝে তোর সাথে যোগ দিব আর কি। তখন ওই ঘটনা বললো যে ঘটনাটা বেশ কিছুদিন আগের, অনেক দিন আগের, অনেক বছর আগের, প্রায় 20-25 বছর আগের ঘটনা। তো ওই ওর আব্বু হলো আপনার একটা সরকারি কর্মকর্তা, কিন্তু উনি যে পেপারস মিলে আর কি ওনার ইয়াটা পড়ছিল, দায়িত্ব পড়ছে বিভিন্ন। তো চিটাগং এ পেপারস মিল যে আছে ওইখানে উনি ওইখানে ইয়াতে ছিলেন আর কি, জেনারেল ম্যানেজার হিসাবে ওইখানে গেছিলেন। তো ওইখানে ওনার পোস্টিংটা ছিল। তো উনি যখন ওইখানে যান তখন ওর বয়স, আমার বন্ধুর বয়স প্রায় 7-8 বছর বয়স বা এরকম আর কি। তো ক্লাস 3-4 পড়ে। ওর আম্মু তখন প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির এরকম একটা সময় লাস্ট স্টেজটা ছিল আর কি, যে কোনো সময় ডেলিভারিটা হয়ে যেতে পারে আর কি। তো ওরা যখন ওই বাসায় গেল, তো হঠাৎ ওদের বাসায় একটা কাজের মেয়ে আর কি, মহিলা ছিলেন, বয়স প্রায় 60-65 বছর বয়স এরকম। তো মহিলা হালকা পাতলা লম্বা গড়নের একজন মহিলা এবং খুব বিশ্বস্ত, কারণ ওদের ওয়াইড্রফের উপরে ওর বাবার মানি ব্যাগ থাকতো, রান্না বাড়ার যে মহিলা আসলে কাজের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো হয়, যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে চুরি করে বা এইটা করে, ওইটা ধরে, ওইটা নিয়ে যায়। তো ওই মহিলার কাছে ওরা ওই প্রজেক্টে যাওয়ার পরে তো পুরো সংসারটাই খালাম্মা দিয়ে আর কি একদম নির্ভাবনায় থাকতেন, যে কোথাও গেলেও বুয়া তার মতো কাজ করে ঘর লক টক করে চলে যেতেন। তো এতটাই বিশ্বস্ত ছিলেন। তো একদিন ওই হঠাৎ করেই মহিলা কাজে আসা বন্ধ করে দিল রাসেল ভাই। তো ওনার অবস্থাটা ছিল এরকম যে শরীরটা নিয়ে উনি বেশি মুভ করতে পারেন না, বেশি কাজ করতে পারেন, নোয়া হয়ে ঘর মুছতে পারেন না, বা কিছু ভারী কাজ করতে পারেন না, কোনো কাজই করতে পারেন না। খালাম্মার শরীরটা, খালাম্মা বললো আমাকে যে বাবা আমার শরীরটা তখন এত ভারী হয়ে গেছিল, আমার এই ছেলেটা যে বড় ছেলেটা, ওর সময় কিন্তু এরকম আমি হই নাই, কিন্তু ওই আমার মেয়েটা যখন আমার গর্ভে আসলো এবং লাস্টের দিকে আমি কোনো মুভি করতে পারতাম না। তো একদিন ওই মহিলা বুয়া আপনার প্রায় 6-7 দিন আসতেছে না। তো আমি এর কাছে জিজ্ঞেস করছি, দারোয়ানের কাছে জিজ্ঞেস করছি, তারপর একে দিয়ে কোনোভাবে না একটা কাউকে ম্যানেজ করা যায়। আর বুয়া তো এরকম করেন না সাধারণত, যে না বলে না কয়ে উনি হঠাৎ করে চলে গেছেন। আর বুয়া যেহেতু জানেন আমার শরীরের এই অবস্থা, এবং উনি আমাকে বেশ টেক কেয়ার করতেন, যদিও উনি এসে ছুটা বুয়া হিসাবে কাজ করতেন, কিন্তু উনি সবকিছু গুছাই টুছাই দিয়ে যেতেন এবং আমার সবসময় খেয়াল রাখতেন শরীরে। তো হঠাৎ করে বুয়া না আসায় আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো আমি প্রায় গ্রিল ধরে বাইরে দাঁড়ায় থাকতাম, নিচে দিয়ে কেউ গেলে আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম যে আমাকে একটু আসো, কাজ করে দিয়ে যাও। তো এরকম আর কয়দিন। তো একদিন আমি অনেক করে ড্রয়িং রুমে যেয়ে দাঁড়ায় আসি, ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ায় আসি। তো ড্রয়িং রুমে দাঁড়ায় আমার এমন পেটের মধ্যে ব্যথা হলো, যে এমন পেইন উঠলো, তো আমার মনে হলো যে পুরো দুনিয়াটা ঘুরে গেছে। আমার ছেলেটা স্কুলে গেছে, আমি বাসার মধ্যে একা, আমার হাজবেন্ড তখন কাজে গেছেন। তো আমি হঠাৎ করে ড্রয়িং রুমের মধ্যে দাঁড়ানো থেকে কার্পেটের মধ্যে পড়ে গেলাম, মানে বসে পড়লাম আর কি। বসে পড়ে যে শুয়ে পড়ছি, আমার আর কোনো সেন্স নাই। তো কিছু অনেকক্ষণ পরে আমি শুনতেছি যে দরজার মধ্যে নক করতেছে, টক 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 করে শব্দ হচ্ছে। তো আমি অনেক বলার চেষ্টা করলাম কে কে কে, কিন্তু তারপরে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তারপরে আমি উঠে অনেক কষ্টে আপনার পাশেই ছিল সোফাটাকে ধরে উঠে তারপর যে দরজাটা খুললাম, যে কে, তাকায় দেখি যে বুয়া দাঁড়ায় আছেন, যে খালা। আমি তাকে দেখা মনে হলো, আমার শান্তি লাগলো, যে আমার শারীরিক কষ্টটা আমি ভুলে গেলাম, যে আসলে বুয়া আসছেন। আমার পুরো বাড়ির এই 6-7 দিন যে কাপড় চোপড় সব জমে আছে, জিনিসপত্র, মানে একজন যা হয় আর কি। তো বুয়াকে বললাম যে খালা আপনি আসছেন, আসেন। তো খালা ভিতরে আসলো, ভিতরে এসে খালা কি করলেন, ওই দরজা থেকে আমাকে ধরলেন, ধইরা বললেন যে
খালা আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, একটু বিপদে পড়ে গেছিলাম এর জন্য। তো একটা জিনিস এখানে বলার রাসেল ভাই, উনি এই খালাম্মাকে ধরে মানে যে সোফাতে ডাইনিং এর ড্রয়িং রুমের যে ওদের ডিবেন ছিল, ডিবেনের উপরে নিয়ে বসায় গেল। খালাম্মা বললেন যে আমাকে এমন হালকা ভাবে নিয়ে গেলেন যে আমি ওইটুক যাওয়ার পরটার কোনো কষ্ট বোধ করলাম না। মানে মনে হলো যে বাতাসের উপর দিয়ে উঠায় উনি নিয়ে গেলেন, খালাম্মা এগুলো বললেন। তো বসার পরে আমি ডিবানে চোখ বন্ধ করে বসলাম। বসার পরে বলতেছি, খালা বলতেছে, খালা আপনি চিন্তা করেন না, আমি কাজ করে দিচ্ছি সবকিছু, আপনি এখানে রেস্ট নেন। তো আমি চোখ বন্ধ করে আছি, চোখ বন্ধ করে আর কি শুয়ে আছি ডিবানের মধ্যে হেলান দিয়ে। তো এর মধ্যে শুনতে শব্দ পাচ্ছি যে আমার রান্নাঘরের মধ্যে থালা বাসন ধোয়ার শব্দ হচ্ছে, একবার মনে হচ্ছে যে আপনার ঝাড়ু দেওয়ার শব্দ হচ্ছে, আবার একবার মনে হচ্ছে কাপড় ধোয়ার শব্দ, খচখচ শব্দ পাচ্ছি আমি। তো সব ব্যাপারগুলো একদম মানে যা হয় আর কি। তো আমি তন্দ্রার মতো করে এগুলো শুনতেছি। তো কিছুক্ষণ পরে এই বুয়া আমাকে আস্তে আস্তে এসে ডাকতেছে। আমি হঠাৎ চোখ খুলে দেখি বুয়া ডাকতেছে, বলতেছে খালা এই পানিটা খান। এক গ্লাস পানি দিল রাসেল ভাই, মানে এক গ্লাসটা নিয়ে এসে বলল আপনি এটা খান। তো আমি পানিটা উঠা বললাম যে খালা আমি তো আপনার কাছে পানি চাই নাই। কয় যে না চাই, উনি বলছেন আপনাকে গল্পটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি বললেন এইভাবে বললে মানে সুবিধা হয় না হলে। হ্যাঁ, তখন খালা বলতেছে যে আর কি যে আমি তো পানিটা চাই নাই। জি। তো বললো যে না খালা আপনি খান। জি। তো খালাম্মা বললো যে ঠিক আছে। তখন আমি উঠে বসে পানিটা হাতে নিলাম, নিয়ে একটু মুখে দেওয়ার পরে পানিটা আমার কাছে এমন ভালো লাগলো যে মনে হলো যে আমি এমন কিছু খাচ্ছি, আমি এমন কিছু খাচ্ছি যেটা আসলে আমি আগে কখনো খাইনি। মনে হলো যে আমার কাছে এক গ্লাস পানি আমি এক জগ পানির মতো খেলাম। জি, এক জগ পানির মতো খেলাম। তো আমি বললাম যে খালা আপনি আমাকে এটা কি দিয়েছেন? এটা কয় যে না নর্মাল পানি তো দিছি খালা, আপনি এটা খান। তো পানি খাওয়া হলো, আমি গ্লাসটা দিলাম। তো উনি চলে গেলেন, পানিটা নিয়ে ভিতরে গ্লাসটা নিয়ে চলে গেলেন। তো তারপরে এই আমি আবার হেলান দিয়ে শুইছি। তো এরকম সময় শুনতেছি যে বুয়া থালা বাসন আবার ধুইতেছে। আমি একবার চিন্তা করলাম যে থালা বাসন তো কিছুক্ষণ আগে ধুইছে বুয়া, তাহলে আবার কি থালা বাসন ধুইতেছে? তো ঠিক সেই সময় আবার শুনতেছি যে আমি আপনার ওই কাপড় কাচার শব্দ হচ্ছে। তো একই টাইম আমি তো তখন পানিটা খেয়েছি কিছুক্ষণ আগে। আর রাসেল ভাই এখানে একটু বলি যে খালাম্মা বললো যে এই পানিটা খাওয়ার পরে তার শরীরের মধ্যে এমন একটা আরাম বোধ হইলো যে এর আগে যে কষ্টটা ছিল, এই পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা ছিল, এই ছিল, হ্যাঁ চলে গেল। তো উনি করলেন কি ওই শব্দ শুনে ওইখান থেকে উঠে আপনার রান্নাঘরের ডাইনিং স্পেসটার মধ্যে থেকে রান্নাঘরটা দেখা যায়। তো উনি তাকায় দেখলেন যে রান্নাঘরে ওই বুয়া কাজ করতেছেন, আপনার থালা বাসন ধুইতেছেন। তো উনি ঘুরে আবার ওনাদের যে পিছনের বারান্দা আছে, বারান্দার দিকে যখন যাচ্ছেন, ছেলের রুমের যে আপনার ওয়াশরুমটা আছে ওইখানে যেয়ে দেখেন যে বুয়া আপনার কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই চিন্তা করেন, একজন মহিলা একই টাইমে আপনার রান্নাঘরে আপনার থালা বাসন ধুইতেছেন, আবার উনি সেকেন্ড টাইম একই সাথে দুই জায়গায়। এবং খালামা বলতেছেন যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক, সেদিনের মতো ঘটনা এইখানেই, বুয়া তারপর কাজ টাজ করে চলে গেছেন। আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজবেন্ড আসলেন, আইসা বললেন যে আমি তখন একটু ঘুমাই গেছিলাম, উনি এর মধ্যে আসছেন, হাজবেন্ড আসছে, আইসা বললো যে ছেলে তো ঘুমাচ্ছে, তুমি কি করতেছো? তো আমি বললাম যে আজকে আমি না, মানে উনি বলতেছেন। তো উনি বলতেছেন যে আমি তো এই ঘুমাই গেছিলাম, বুয়া আইসা কাজ করে। হ্যাঁ তোমার ঘর দেখে আমি বুঝছি যে বুয়া আসছিল। যাক, বুয়ার কি হয়েছে? কয় মেয়ের কি একটা সমস্যা হয়েছিল। রাতে শোয়ার সময় আমি হাজবেন্ডকে বললাম জানো একটা ঘটনা ঘটলো আজকে। আমি দেখলাম বুয়া একই সময়ে রান্নাঘরে কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে কি বলে আপনার বাবুর ওয়াশরুমে এসে কাপড় কাচতেছে। তখন আমার হাজবেন্ড বললো যে দেখো তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলো নিয়ে মাথা ঘামায়ও না, যে আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি, আম্মারা আসতেছে, তারা তাড়াতাড়ি করো। পরের দিন রাসেল ভাই বললো যে উনি ঘুমাইছিলেন, খালাম্মা ড্রয়িং রুমেই ঘুমাইছিলেন, ওনার বেডরুমে ঘুমাইছিলেন। তো বুয়া আইসা ওনাকে ডাকতেছেন। দরজা কিন্তু লক ছিল, রাসেল ভাই একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ, এবং বুয়ার ঢুকার কোনো নেই। ওনার হাজবেন্ডের কাছে চাবি আছে, কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারেন। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ। বলতেছে খালা আজকে যেই কাজগুলো কি কি কাজ করব। তো বুয়ার আমি কিন্তু তখন বুয়ার দিকে তাকায় বললাম যে ও বুয়া আসছেন, আচ্ছা কিভাবে আসলো না আসলো এগুলো আমি তখন আর খেয়াল করি নাই। তো বুয়া আমাকে বললো যে খালা আমি কাজগুলি করি, আপনি এখানে এই নেন। আপনাকে একটা প্যাকেট দিল খালাম্মার কাছে, একটা প্যাকেট। বললো এটা কি? কয় খালা এটা আপনার জন্য আনছি, আপনি একটু খান। কয় এটা কি? কয় আপনি আপনার জন্য আনছি, নেন না একটু দেখেন কি। তো আমি ওই প্যাকেটটা খুলে, খালাম্মা বলতেছে যে আমি প্যাকেটটা খুলে দেখলাম যে ওইটার মধ্যে তেঁতুল, আর কি যে পাহাড়ের ভাজে ভাজে যে তেঁতুল গাছটা হয় খুব ছোট আকারের, কিন্তু তেঁতুলগুলো অনেক মিষ্টি হয় বলে।
তো খালাম্মা বললো যে আস্তা তেঁতুলের সহ খোসা সহ তেঁতুল, এক জোপ্পা তেঁতুল। তো তেঁতুলটা আমি বের করে বললাম, খালা আপনি কিভাবে জানলেন যে আমার তেঁতুল খাইতে ইচ্ছা করছে? আমি গত রাতেই চিন্তা করতেছিলাম যে আজকে আপনি আসলে একটু টাকা দিব, আপনি এখান থেকে বাজার থেকে তেঁতুল কিনে এনে দিবেন আমাকে। খালা এই সময় মাদের কি খেতে হয় আমি কিন্তু জানি, আমি তো মা হইছি। তো আমি করলাম কি, খালামা বলতেছে যে আমি একটা দুইটা তেঁতুল খুলে মুখে দিয়ে মনে হলো এত মিষ্টি যে আসলে নর্মাল তেঁতুলের মতো স্বাদ না ওই তেঁতুলের। তো উনি বললো যে খালা চলে গেলেন কাজে। তো কিছুক্ষণ পরে আমি ওইখানে শুয়ে আছি, হঠাৎ করে আবার গতকালকের মতোই আমি শুনতেছি যে বুয়া কিছুক্ষণ ঝাড়ু দিতেছে, কার্পেটের উপরে ঝাড়ু দিতেছে, তারপর ওই যে রান্নাঘরে কাজ করতেছে, আবার আপনার বাথরুমে কাজ করতেছে। তো আমি হঠাৎ করে বললাম কি, এই কালকে যে দেখলাম বুয়াকে, আমার মনে পড়লো যে কালকে যে দেখলাম একসাথে দুই জায়গায় কাজ করে, আজকে দেখি তো তাড়াতাড়ি। তো উনি রাসেল ভাই উঠে রান্নাঘরে যায় দাঁড়াইলেন, যারায় দেখে যে বুয়া ঠিকই রান্না করে ওই যে আপনার থালা বাসন ধুইতেছে, পানি কল ছাড়া কল পড়তেছে, পানি পড়তেছে, উনি ধুইতেছে। আর ওনার দিকে তাকায় একটা হাসি দিল বুয়া, যে বুয়া আর কতক্ষণ হাসি দিল। আমি আবার ঘুইরা যখন বাবুর বাথরুমটার মধ্যে গেলাম যেখানে কাপড় দিতেছে, যা দেখি না ওইটা কিছু নাই, দরজাটা বন্ধ, ভিতরে কোনো কিছু। আমি বললাম ও আচ্ছা, আমি হয়তো ভুল দেখছি। আমি যখন আবার ওইখান থেকে ঘুরে ডাইনিং স্পেসের মধ্যে আসছি, ঠিক তখন আপনার বাবুর বাথরুমটার মধ্যে থেকে কাপড় ধোয়ার শব্দ আসতেছে। তো আমি করলাম কি, ঘুরে আবার তাদের খালামা বলতেছে যে আমি ঘুরে আবার বাবুর বাথরুমে যখন গেছি, তো তখন দেখি যে বুয়া ওইখানে কাপড় দিতেছেন, বসে আমার দিকে পিছন ফিরে বসে কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই, একটার সাথে একজন মহিলাকে দুই জায়গাতে দেখাটা কিন্তু একটু নর্মাল না। হ্যাঁ, আর ওই শরীরের অবস্থাটা যদি ওরকম থাকে, তো বুয়া তখন খালামা বলতেছে যে এইটা দেখার পরে আমার কোনো হিতাহিত জ্ঞান নেই, আমি আবার আর কি কনফার্ম করার জন্য ইয়াতে আসছি, কি বলে রান্নাঘরে আইসা দেখি যে বুয়া ওইখানে দাঁড়ায় আমার দিকে তাকায় একটা হাসি দিছে। এইটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তো আমি ওইখানে পড়ে গেছি। তো এরপরে আর কি সেই দিনই খালাম্মাকে আর কি খালাম্মা বললেন যে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ওনার হাজবেন্ড আইসা দেখছেন উনি ফ্লোরে পড়ে রয়েছেন। তো আপনার ওনাকে হসপিটালে ভর্তি করা হলো। ওনার যে এই মেয়েটা হইলো আর কি, আমার বন্ধুর যে ছোট বোনটা হইলো, তো উনি এরপরে ছেলেকে নিয়ে স্কুলে যখন গেছেন, আশেপাশে স্কুলের যে অন্য বাসায় কাজ করতেন বুয়া, তো তাদের সাথে কথা হওয়ার পরে তারা বললো যে বুয়া তো প্রায় 1 মাস আগে ধরে আমাদের বাসায় আসেন না আর কি, অন্য যে বাসায় এগুলো কাজ করতেন কমিউনিটিতে যে বাসাগুলোতে কাজ করতেন। তো তারা বললো যে 1 মাসে তো আসছেন না। তো খালাম্মা বললো যে 15 দিন আগেও তো বুয়া আমার বাসায় কাজ করে গেল, আমি হসপিটালে ভর্তি হওয়ার আগে। তো তারপরে ওনাকে হাজবেন্ডকে দিয়ে উনি এটা করাইলেন, অনেক খোঁজ খবর করায় বুয়ার খবরটা নিলেন। যে খবর নিয়ে দেখলেন যে ওই বুয়ার যে একটা মেয়ে ছিল অটিস্টিক, তো ওই মেয়েটা এবং ওই বুয়া একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে রাসেল ভাই। কিন্তু এই 1 মাস আগে তারা মারা গেছেন, 1 মাস ধরে কাজ করেছেন, তার বাসায় কিন্তু একটা সাপোর্টটা দিছেন। তাহলে এই সাপোর্টটা কে দিল? এবং খালাম্মা আরেকটা জিনিস বললো যে আমার যে মেয়েটা হওয়ার পরে এইটাই হলো আমার কাছে খুব ভালো লাগছে, যে আমি ও তো আমার ছোট বোনের মতো, বিয়ে হয়ে গেছে, ওর সাথে যখন স্কুলে কোনো ঘটনা ঘটতো, হ্যাঁ স্কুলে যখন ঘটনা ঘটতো তখন রাসেল ভাই এটা কি আসলে সেই ঘটনা? দেখেন ওই যে ওই ঘটনা কিন্তু খালাম্মা আমাকে বলছে যে আমি কোনো হুজুরের সাথেও শেয়ার করি না, এটা শেয়ার করলে অন্যরকম ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমাকে আসলে খালাম্মা বলছে যে আমি কিন্তু এই পর্যন্ত কারোর সাথে শেয়ার করি না ব্যাপারটা। তো এই বোনটার সাথে কেউ যদি কোনো রকম মিসবিহেভ করে, ইভেন দো ক্লাসের টিচাররা যদি মারে, তাহলে তাদের হাত ফুলে যায়। খালাম্মা তার মেয়েটাকে কিছু বলতে পারে না। হ্যাঁ, তো রাসেল ভাই, তো এই ছিল আজকে ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু কাছে এসে বলতে হবে। জি, আমার ঘটনাটি অ্যাকচুয়ালি 1960 সালের দিকে আমার নানার সাথে ঘটে যাওয়া। এই ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধাতে। তো আমার নানার যে বড় ভাই ছিলেন, আমার সম্পর্কে বড় নানা হন, তার বিয়ের ঘটনা। তো যথারীতি আগে রাসেল ভাই আপনারা জানেন যে আগে তেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যার কারণে বরযাত্রীরা মানে আমার নানার বড় নানার শ্বশুরবাড়িতে একটু দূরে হওয়ার কারণে বরযাত্রীরা ট্রেনে গেছিল। তো আস্তে আস্তে বিয়ে সম্পূর্ণ করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে অনেক রাত। তো নতুন বউ নিয়ে তখন তার শ্বশুরবাড়ির লোক আর আসতে দেয়নি। তাই আমার নানা স্বনামধন্য স্কুল টিচার ওই এলাকার, তো সে মানুষের বাসায় থাকতে পছন্দ করতো না। তো সে কি করলো, সে একা মানে একটু রাগের মতো হয়ে একা একা চলে আসলো। তো শেষ ট্রেন ছিল রাত 12টায়, সেই ট্রেনে করে আমার নানা মানে আমাদের গাইবান্ধার উদ্দেশ্যে আসলো। তো আসার সময় রাসেল ভাই কোনো প্রবলেম হয়নি, সে ভালোভাবেই স্টেশন নামে। সো স্টেশন থেকে আমাদের নানা বাড়িতে প্রায় 3-4 কিলো রাস্তা হেঁটে যেতে হয়। সে তার মধ্যে রেল লাইন দিয়ে হাঁটতে হয় 2-3 কিলোর মতো, এরপরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয়। তো রাসেল ভাই ঘটনাটা হয় যখন স্টেশনে নামে, ট্রেনটা তাকে ক্রস করে, সে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। তো কিছু দূরে যাওয়ার পর রাসেল ভাই আমাদের ওখানে একটা
রেল লাইনের পাশে একটা জায়গা আছে যেটা আর কি মানে হাতের বাম পাশে পরে হচ্ছে শ্মশানঘাট এবং ডান পাশে পরে হচ্ছে বিল। তো আমার নানা করলো কি, সেই শ্মশানঘাটটা যখন ক্রস করবে তখন অনেক দূর থেকে খেয়াল করলো যে সেই শ্মশানঘাটের মধ্যে মানে কোনো একটা জিনিস ছায়ার মতো দেখা যাচ্ছে দূর থেকে, আবছা আলোয়। সে শ্মশানঘাটে এক পা দিয়ে রেখেছে এবং বিলের মাঝখানে আর এক পা, মাঝখান দিয়ে রেল লাইনটা গেছে। তো রাসেল ভাই নানা তো দূর থেকে দেখে সে অনেক সাহসী লোক ছিল, যাই হোক সে তেমন ভয় না পেলেও তার কাছে তার স্মোকিং করার অভ্যাস ছিল, যার কারণে সে মানে অনেক দূর থেকে মানে সিগারেট ধরায়। তো তার কাছে যে 2-3টা সিগারেট ছিল রাসেল ভাই, সেটা মানে ওই জিনিসটার কাছে আস্তে আস্তে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমার নানা চিন্তা করে যে এবার তো আমাকে ধরবে, আমার আজকে মৃত্যু হবে, না হলে কিছু একটা করবেও। তো আমার নানা খুব ভয় পায় এবং রেল লাইনে বসে বসে, এখন আমাদের গ্রামের কথা, একটা গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে শয়তানের উপরে শয়তানি করলেও নাকি শয়তান সেটা ধরে না। তো নানা সেটা করলো, তার পরনে প্যান্ট ছিল, সেই প্যান্টটা খুলে মাথায় বাঁধলো। মাথায় বাঁধার পরে ভুট্টা মানে যেটাই ছিল আর কি, যে জিনিসটা, সেটা আর কি মানে চলে গেল ওইখান থেকে। সো রাসেল ভাই সেখান থেকে নানা মানে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং সে মানে প্রায় অজ্ঞানের মতো অবস্থা, কিন্তু তার ভিতরে একটা চেষ্টা ছিল তাকে বাড়িতে যেতে হবে, যার কারণে সেখান থেকে সে দৌড় শুরু করে এবং দৌড় দিয়ে সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তো সেই দিন রাতে আমার নানার বাবা যিনি ছিলেন, সে মানে মোটামুটি ওঝা টাইপের একজন কবিরাজ ছিলেন, যে আর কি মানে ঝাড়ফুঁক করাইতে পারতো। তো যার কারণে মানে সে বাড়িতে এসে তার বাবা তাকে ঝাড়ফুঁক দিয়ে আর কি সেই দিনের মতো সুস্থ করে তোলে। কিন্তু রাসেল ভাই সেদিন রাতে যাওয়ার পরে পরবর্তী দিন যে রাতটা হয়, সেটা হচ্ছে আমার নানা বিছানায় শুয়েছিল আর আমার নানার মা এবং বাবা তারা নিচে শুয়েছিল। তো গ্রামে যেটা হয় রাসেল ভাই, যে মানে ইয়াং বয়সের ছেলেপেলেরা তারা লুঙ্গি পরে এবং খালি গায়ে ঘুমায় গরমের দিনে। তো হারিকেন জ্বলছিল, এমন সময় রাসেল ভাই আমার নানা খেয়াল করলো দরজা দিয়ে, মানে দরজা খোলা ছাড়াই দরজার ভিতর দিয়ে মানে কিছু একটা প্রবেশ করলো। মানে সেটা দেখতে একটা গরিলার মতো, সারা গা লোমশও ছিল সারা শরীরে। তো আমার নানা দেখে মানে তন্দ্রার মতো ছিল, তো মানে সে এটা হ্যালোসিনেশন বা যাই বলে মানে কাটানোর চেষ্টা করলো। কিন্তু সেই জিনিসটা একটু পরেই তার ঘাড়ের নিচ দিয়ে এক হাত এবং পায়ের নিচ দিয়ে এক হাত দিয়ে তাকে বিছানা থেকে তুলে ফেললো। তো তুলে ফেলার পরে নানা তখন মানে চিৎকার করার চেষ্টা করছে, নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু কিছু পারছে না, কোনো একটা কিছু তাকে আটকে রেখেছে, যার কারণে সে মানে ওই কাজ মানে চিল্লাচিল্লি করতে পারছে না। পরে সেই জিনিস যখন তাকে অনেকটা দূরে মানে দরজার কাছে নিয়ে গেছে, তখন আর কি আমার নানা একটা জোরে চিৎকার দেয় এবং তার মা বাবার গায়ের উপর পড়ে যায় আর কি সেই দিন। তো সেই জিনিসটা তাকে ফেলে রেখে চলে যায় এবং এই জিনিসটা লোমশও, মানে এই জিনিসটা আমার নানার মা বাবা সবাই দেখেছে যে ওটা হচ্ছে মানে যে লোমগুলো ছিল সেগুলো পরের দিন সকালে আমার নানার গায়ে পাওয়া যায়, একটা কালো বিড়ালের মতো লোম। তো এখান থেকে আর কি ঘটনাটা মানে সবাই বিশ্বাস করে এবং এই ছিল আমার ঘটনা। চলে যাব ডক্টর আলিফের কাছে, আমাদের হাতে সময় খুবই কম, অনেক গেস্ট আজকে, আমরা চলেছি ডক্টর আলিফের কাছে। জি বলবো ভাইয়া, জি ঘটনা বলবো। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, আমার যে থার্ড স্টোরিটা সেটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার আর কি শেখ জাহিদ নামে একজন আমাকে এই ঘটনা পাঠিয়েছিল। এটা তার দাদার ঘটনা, 1987 সালের ঘটনা এবং তিনি পেশায় ছিলেন একজন গ্রাম্য ডাক্তার আর কি। গ্রামের ডাক্তার মানে ওই সময় একটা ট্রেনিং নিয়ে তিনি গ্রামের গরিব মানে যারা ঢাকায় আসতে পারতো না, একটা প্রাইমারি ট্রিটমেন্ট করতেন আর কি। মানে এমবিবিএস ডক্টর ছিলেন না, মানে গ্রামের ডাক্তার ছিলেন আর কি। তো রেগুলার সময় মাগরিবের মানে রেগুলারলি তিনি রোগী দেখেন, মাগরিবের আজান মানে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়ে সে মোটামুটি তার দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসেন। ওই দিনও এক ব্যতিক্রম কিছু না, মাগরিবের নামাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবেন এমন সময় দেখা গেল বাইরে, তার দোকানের বাইরে কয়েকজন লোক এসে দাঁড়িয়ে আছে এবং তাকে নিয়ে যেতে এসছে। বলে যে পাশের বাসে অমুক খুব অসুস্থ, এবং উনিও জানতেন যে উনি অসুস্থ আর কি, যে অমুক খুব অসুস্থ, আপনি তো আমাদের সাথে চলেন আর কি, ওনার অবস্থাটা দেখেন কি অবস্থা, মনে হয় সময় নেই আর। তো উনি বলে দোকান বন্ধ করে ওনাদের সাথে গেলেন এবং বাড়িতে যাওয়ার পর দেখলেন যে উনি আর জীবিত নাই আর কি, যে লোকটার জন্য গেছেন আর কি। তো যেহেতু জীবিত নাই, তো এখন দাফন কাফনের জন্য লোকজন সব ডিসিশন নিচ্ছে এবং ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন এবং ওনার 2 ছেলে ঢাকা শহরে ঢাকায় থাকতো, ওই জন্য গোপালগঞ্জে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো জানাজা হয় রাত্র 1টার দিকে, রাত 1টার দিকে জানাজা হওয়ার পরে কবরস্থ করার পরে ওনাকে ওই বাড়ির লোকজন বলে যে রাতে বাড়িতে যাবেন, আপনি থেকে যেতে পারেন। তখন যে আমাকে ঘটনা পাঠাতেন তার বাবা তখন ছোট আর কি, যে আমার ছোট তার বাবা না সরি তার চাচা তখন ছোট, বলে আমার বাচ্চা ছোট আছে বাড়িতে, আমাকে যেতে হবে, আমি চলে যাব, সমস্যা নাই, আপনি টেনশন করেন না। তো তার যে বাড়ি থেকে তিনি তার বাড়িতে যাবেন, সেই বাড়িটা যাওয়ার আগে দিয়ে ওই বাড়ি থেকে রাস্তা একটা পাকা রাস্তায় উঠতে হতো এবং এই পাকা রাস্তা পর্যন্ত পুরোটাই একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হতো।
এবং পাকা রাস্তা দিয়ে আবার কিছু দূর আগানোর পরে আবার বাম সাইড দিয়ে নেমে কাঁচা রাস্তায় নেমে তার বাড়ির দিকে যেতে হতো। তো তিনি কি করলেন, ওই বাড়ি থেকে রওনা দিলেন এবং 7-5 চিন্তা করতে করে আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। তো বাঁশঝাড়টা পুরোটাই অন্ধকার ছিল আর কি। তখন মানে আশেপাশে আলো থাকলেও বাঁশঝাড়ের কারণে কোনো কিছু দেখা যায় না, এরকম অবস্থা। অনেক বড় বড় গাছ ছিল। তো ওই বাঁশঝাড় দিয়ে যাওয়ার পথে হাতের বাম দিকে পড়ে কবর, অনেক কবর বলতে রাসেল ভাই মানুষ মারা গেলে যে বাউন্ডারি লেস কবরগুলো, এখানে মানে কবরস্থান সবাই জানে, কিন্তু ওইটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা পাকা রাস্তার দিকে উঠে উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলো যে তার সামনে যে একটা বিড়াল দৌড়ে গেল। খুব সিম্পলি, খুব নর্মালি তিনি বুঝলেন যে বিড়াল যেতেই পারে, খুব আহামরি কিছু না। উনি হাঁটা দিলেন এবং উনি এসব জিনিস খুব কম বিশ্বাস করতেন যে তার উপরে কিছু আছর করবে, তাকে কেউ ভয় দেখাবে, তিনি কিছু দেখবেন। যেহেতু আগে কিছু দেখেননি, এখনো কোনো কিছুর ভয় নাই তার। তিনি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওঠার আগেই আরেকটা কুকুর তার সামনে দিয়ে পার হয়ে যায়। কুকুরটা বেশ বড় সাইজের, রাস্তা পার হয়ে যায় এবং তিনি পাকা রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতে করতে পাকা রাস্তায় উঠে যান যে এখন কোনো প্রবলেম হয় না, এখন তো পাকা রাস্তায় উঠে গেছি। পাকা রাস্তা থেকে নেমে গেলে তো আমার বাড়ি 4-5 মিনিট। পাকা রাস্তা দিয়ে কিছু দূর সামনে না বা কিছু ঘেউ ঘেউ করে তাকে তাড়ানোর চেষ্টা করছে যেখান থেকে চলে যাওয়া কিছু একটা। তো তাদের বাড়িতে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা শ্মশান ঘাট পড়ে এবং শ্মশান ঘাটের সামনে যেটা গেট ছিল এরকম যে উনি যে বাড়িতে বাম দিকে নামবে আর ডান দিকে পড়ে শ্মশান ঘাটটা। উনি হঠাৎ করে দেখলেন যে শ্মশান ঘাটে একটা লাশ পড়ছে। তো এতক্ষণ ধরে উনি হাঁটছে, তার কাছে মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে। কয়েকবার সে পিছনে তাকায়ও যে পিছনে কেউ আছে কিনা। উনি দেখে যে না, পিছনে কেউ নাই। এরকম একবার পিছনে ঘুরেই ফেলে যে মনে হচ্ছিল পিছনে কেউ আছে, বা 100 গজ 200 গজ পিছনে কেউ হাঁটছে, পিছনে তাকে দেখে না, কেউ নাই। তো হঠাৎ করে এই শ্মশানে আসার পর তিনি দেখলেন অনেকগুলো মানুষ, লম্বা লম্বা অনেকগুলো মানুষ একটা লাশ পোড়াচ্ছে। তিনি খুবই মানে রিল্যাক্সড হন যে না, আসলে ঠিক আছে, লোকজন পাওয়া গেল, কাউকে পাওয়া গেল। তো উনি শ্মশানের পাশ দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছে, যে এমন সময় দেখলো যে যেই লোকগুলা লাশ পোড়াচ্ছে এবং যে লাশটা ইভেন পুড়ছে তাকে প্রপারলি দেখা যাচ্ছে, কারণ লাশটা যখন পোড়ায় তখন পুরাটা কাঠ দিয়ে ঢেকে ফেলা হয়, কিন্তু ওই লাশটা মানে পুরো কমপ্লিটলি দেখা যাচ্ছে এবং তার চারিপাশে যে কয়জন লোক ওই লাশ পোড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে আছে। তিনি একটা পর্যায়ে ওভারলুক করে সামনের শ্মশান ঘাটটা ক্রস করে গেলেন। ওয়েট এ মিনিট, শ্মশান ঘাটটা যে ক্রস করে গেলাম, এই শ্মশান ঘাটটা তো অনেকদিন যাবৎ বন্ধ, এখানে তো কোনো ধরনের লাশ পোড়ানো হয় না। এলাকার লোকজনরা সবাই এই জায়গায় লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে, কারণ সরকারের খাস জমি এটা, এখানে লাশ পোড়ানো যাবে না। কিন্তু এইখানে লাশ পোড়াচ্ছে কেন, লাশ পোড়াচ্ছে কে? তাইলে উনি কি করলেন, প্রায় 50-60 গজ দূরে হাঁটার পরে পিছনে তাকালেন এবং চোখগুলা কোথায় পজিশন করা কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তার কাছে মনে হলো ওই যে কয়জন লোক এই লাশ পড়েছে সেটা তার দিকেই তাকিয়ে আছে। তিনি কি করলেন, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় নেমে গেলেন তার বাড়ির দিকে। এর পর্যায়ে তার কোনো প্রবলেম হলো না, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবং বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে বাড়িতে যে তিনি অজ্ঞান হয়ে যান, যে এরকম ঘটনা তো তিনি আগে কখনো ফেস করেন নাই। পরের দিন বাড়ির লোকজনদেরকে নিয়ে যান ওই শ্মশান ঘাটে, যে আদৌ কোনো কিছু পড়েছিল নাকি ওই দিন এখানে পরে। কারণ যদি আপনাকে আজকে কেউ পোড়ায় তো পরের দিন আপনি দেখতে পারবেন যে আপনার অনেক কিছু পোড়া জিনিস পড়ে থাকে। তো লোকজন নিয়ে যায়, গিয়ে দেখে যে আদৌ ওখানে কিছু পোড়া ছিল না এবং পুরানো অবস্থায় কিছু পাওয়া যায় নাই। এটাই ছিল রাসূলের ছোট ঘটনা, যদি আমি ছোট করে বলেছি। এবং এই শ্মশান তো অলরেডি পরিত্যক্ত ছিল, তাই না? পরিত্যক্ত ছিল, অলরেডি পরিত্যক্ত ছিল। কি মনে হয় আলিফ, এটা আসলে কারণটা কি হতে পারে? এবং আমি শেষ করিনি রাসেল ভাই। আচ্ছা শুনি। হ্যাঁ। তো কাঁচা রাস্তাতে যাওয়ার পথে, তার বাড়িতে যাওয়ার পথে, হ্যাঁ, তো বাড়ির গেটের ঠিক 100 গজ সামনে একটা লোক মানে দাঁড়ানো অবস্থায়, আগুন মানে দূর থেকে মনে হচ্ছিল যে আগুন জ্বলছে, কিছু আগুনের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি কাছে যাওয়ার পর যেটা দেখলো যে যেই মানুষটার লাশ পোড়াচ্ছিল সেই মানুষটা কাশ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই মানুষটাই কিন্তু প্রপারলি বোঝা ছিল না আদৌ সেই মানুষটা, কিন্তু এই কিছুক্ষণ আগে যাকে দেখলো লাশ পুড়ছে তিনি কাঠ হয়ে জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। এরপরেই তিনি অজ্ঞান হয়ে যায় এবং বাসায় যেয়ে বলে যে আমি এই ঘটনা ফেস করে আসছি গতকালকে রাতে। এমন না যে তিনি আগে কখনো পজেস ছিল বা তার ফ্যামিলিতে এরকম কেউ পজেস হয়েছিল বা তিনি আগে কেউ এরকম ফেস করেছে, এরকম আগে অনেকবার রাতে ঘটনা ঘটেছে, কিন্তু এর আগে তিনি কখনো এরকম কিছু ফেস করেন নাই। পরে লোকজন নিয়ে যাওয়া হয় এবং ওই শ্মশান যে সেখানে আগে পোড়ানো হতো ওখানে দেখে বাড়িতে তালা মারা এবং ওখানে কোনো চিহ্নই নাই যে কেউ এখানে লাশ পুড়িয়েছে বা সামথিং। এটাই ছিল ঘটনা আসলে। ওকে,
চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা কাইন্ডলি আমাকে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রিসনা। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসছি মিরপুর 1 থেকে। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার মায়ের মুখ থেকে শোনা। এটা ঘটেছিল মাদারীপুর জেলার কোনো একটি গ্রামে আর কি। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, আপনি জানবেন, এখনো জানি যে এলাকার ঘটনাটা আমি শেয়ার করব, এখনো সেই এলাকায় আসলে বিদ্যুতের অবস্থা তোরা ভালো না। তো ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে। তো তখনকার অবস্থা তো অনুমানই করা যায়, যেহেতু এখনকার অবস্থা বুঝে তো বোঝা যায় তখনকার অবস্থা কি ছিল। তো তারা আমার যে বাড়িতে ঘটনা ঘটে, তো আমার নানা বাড়ি থেকে তার কয়েকটা বাড়ি পরে আর কি যে বাসার ঘটনা এটা। তো তারা বাসায় ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাদের বয়স ছিল 60 ঊর্ধ্ব আর কি, 60 থেকে 70 বছর বয়স। তো তাদের ছেলে মেয়েরা তখন ঢাকাতেই থাকতো এবং বাসাতে তারা দুজনেই থাকতো। তো এমনই এক রাতে, আনুমানিক রাত 12টা কি 1টার দিকে, তো স্বাভাবিকভাবে তার হাজবেন্ড মারা যায় আর কি। তো স্বামী মারা যাওয়ার পরে যেহেতু অনেক রাত এবং তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা আধুনিক ছিল না যে কাউকে ফোন দিয়ে আনবে বা ডেকে আনবে, আর বাড়ির ডিস্টেন্সটাও ছিল অনেক বেশি আর কি, একটা বাড়ি থেকে একটা বাড়ি প্রায় অনেকটা দূর। তো সে তার হাজবেন্ডের লাশটাকে মানে মাঝের ঘর থেকে নিয়ে সামনের যে বারান্দার মতো যে অংশটা, সেখানে রেখে সে একটা চাদর দিয়ে ঢেকে ওই পাশে বসে কান্না করতেছিল আর কি, বিলাপ করে কান্না করা যেটা বলে আর কি এক কথায়। তো বিলাপ করে কান্না করতেছিল সে। আর আসলে যদিও তার স্বামী, তারপর ভয় বলতে আসলে এখানে কিছু ছিল না, কিন্তু তার মূলত বিলাপ করে কান্নাকাটি করতেছিল। এক মুহূর্তে যেটা হয় আর কি, সে হঠাৎ করে শুনতে পায় কেউ এসে তার দরজায় ঠক ঠক করে আর কি টোকা দিচ্ছে। তো প্রথমে একবার ডাক দিয়ে বললো যে, ভাবি দরজাটা খোলেন, আপনার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম। তো কি হয়েছে? তো সে আসলে কোনো রকম চিন্তা না করেই, যেহেতু তার ভিতরে একটা ভয় ছিল এবং তার হাজবেন্ডও মারা গিয়েছে, সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় একটা ডাকের পরেই। তো তারা বলে যে, তোমার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম তাই। তো চলো ঘরে চলো, কি হয়েছে দেখি। তো গিয়ে দেখে যে লাশটা শোয়ে রাখছে সামনের রুমে। তো বলে যে ঠিক আছে। তো বসলো, নর্মালি বসার পরে তারা যে দুইজন আসছে হাজবেন্ড ওয়াইফ, তারাও সে তাদের চিনে আর কি, মহিলা চিনতেছে যে পাশের বাড়ির ভাবি আর ভাই আসছে আর কি। তো বলে, তোরা বলতেছে যে কিভাবে মারা গেল ভাবি? তো বললো নর্মালি মারা গেছে। তো তারা কান্না করতেছিল এবং পাশে দুজন হাজবেন্ড ওয়াইফ যে দুজন আসছে আসল ভাই, তারা দুজন দুই পাশে গিয়ে বসছে লাশের, এবং ওনাকে বলতেছে যে, ভাবি তুমি তো কান্নাকাটি করতেছো, কিছু খাওয়া দাওয়া করো নাই, তো তুমি এক কাজ করো, তুমি একটু শুয়ে থাকো পাশে। তো পাশে একটু শুয়ে থাকো। তো সে আসলে হাজবেন্ড মারা গেছে, তো তার তো ওইভাবে ঘুমও আসে না, সে পাশে একটু হাতের মধ্যে মাথাটা রেখে একটু কাত হয়েছিল আর কি। তো অনেক রাতও হয়েছে, আর ওনারা দুজন দুপাশে বসেছিল। তো উনি বলতেছে যে, ওই যে পুরুষটা ছিল সাথে, তো উনি বলতেছে, ভাবি এই লাইটটা, আপনার কুপি যেটা ছিল আর কি, মানে আপনার কেরোসিন দিয়ে যে আপনার অনেক আগে আলোর ব্যবস্থার জন্য রাতের বেলা কুপি যেটাকে বলতো আর কি, হারিকেন টাইপের ছোট আর কি। তো ওই কুপিটা বলতেছে, ভাবি কুপিটা নিভিয়ে দেই, তো শুধু শুধু এটা জ্বালিয়ে রেখে কেরোসিন পুরে তো লাভ নাই, আর আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন, যেহেতু অনেক ইয়ে গেছে আপনার প্রতি, আপনার ইয়েটাও ভালো না, মন টনও ভালো না। তো সে যেহেতু ঘুম আসতেছে না, সে কুপিটা আসলে এক প্রকার জোর করেই বন্ধ করে দেয়। উনি নিষেধ করতেছিল, বাট ওরা কোনো রকম পরোয়া না করে নিজেরাই বন্ধ করে দেয়। তো দেওয়ার পরে একটা সময় সে মানে কান্না করতেছিল শুয়ে, এবং খেয়াল করলো যে আস্তে আস্তে মানে সে চাদরের নিচ দিয়ে চাদরটা একটু উঠিয়ে হাত দিয়ে কিছু একটা ছিঁড়েতে মানে দুজন খাচ্ছে দুপাশে বসে আর কি। তো সেটা বুঝে, তো মানে কয়েকবার দেখার পরে সে বুঝে ফেলছে যে তার তো আর বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটতেছে। সে খুবই ভয় পেয়ে গেল, এবং মানে এখন যে সে বের হবে বা কি করবে, কোনো আলোর ব্যবস্থা তো নাই। তো সে বলতেছে যে, ভাইয়া একটু কুপিটা একটু ধরান, আমি একটু ওয়াশরুমে যাব আর কি। তো বা ওরা কোনো এদিকে মানে সে যে 2-3বার বলছে, কোনো ভুরুক্ষেপই নেই, তাদের মতো তারা তাদের কাজ করে যাচ্ছে আর কি, খেয়ে চলতেছে। তো সে একটা সময় নিজে ভয় হোক আর নিজের জীবন যখন বাঁচানোর দরকার, তখন সে আস্তে আস্তে উঠে দরজাটা খুলে আর কি সোজা একটা দৌড় দেয় আর কি, মানে কোনো বাড়ির দিকে গন্তব্য ধরে আর কি। সে একটা সময় গিয়ে একটা বাড়ির উঠোনে চিৎকার দিয়ে পড়ে যাওয়ার পরে ওই বাড়ি থেকে যারা ছিলেন আর কি, তারা তাকে ধরে রুমের মধ্যে নিয়ে তেল বা পানি টানি দিয়ে মাথায় আস্তে আস্তে একটু ইয়ে করে নেয়। সে যখন একটু সুস্থ হয়, তার জ্ঞান আসার সাথে সাথেই সে মানে ঘটনাটা যখন ওদের বলে, তো সবাই মিলে তখন আর কি তাড়াহুড়ো করে ওই তাদের বাড়িতে যায়, যে বাড়িতে মানে লাস্টে ছিলেন আর কি।
তার ওয়াইফকে নিয়ে ওই বাড়িতে যায়। তো গিয়ে যেতে যেতে তো আসলে লাশের রাসেল ভাই 90%ই খাওয়া হয়ে গেছে অলমোস্ট, মানে গিয়ে যারা যেটা দেখে আর কি, তো খুব বিভৎস অবস্থা। তো তারপরে তারা নর্মালি সকালবেলা সেটাকে জানাজা টানাজা দিয়ে দাফন করা হয় আর কি রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা, এটা আমার আম্মুর কাছ থেকে শুনেছি। তো আমি বলতে পারি যে 100% সত্য ঘটনা আর কি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি খুবই খুশি হই যখন এরকম দূর থেকে অনেক মানুষ এখানে আসেন এবং তাদের ঘটনা শেয়ার করেন। আমি খুবই খুশি যে আপনি এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, সিরাজগঞ্জে কোথায় আপনার বাসা সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ শিবলি হাসান, এসছি সিরাজগঞ্জ থেকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার এক ওস্তাদের থেকে শোনা আর কি, জি। যিনি একজন ইমাম সাহেব হুজুর। তো তার থেকে আর কি ঘটনাটি শোনা। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্লিজ। জি। তো রাসেল ভাই, ঘটনাটি একজন এই সুইপারকে কেন্দ্র করে আর কি ঘটা। তো ইমাম এটা কি সাহেব, সিরাজগঞ্জেরই ঘটনা? জি 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 ভাইয়া, সিরাজগঞ্জেরই আচ্ছা, ঘটনা। ওকে। তো আমি ঘটনায় যাচ্ছি। তো সুইপার যেভাবে বলেছে আর কি, তো আমি সেভাবে বলছি। তো সুইপার আর কি ওই মাঝে মধ্যে তো সারাদিন কোনো কাজ পায় না। তো সন্ধ্যার দিকে একটা কাজ পায়, তো কাজটা শেষ করে যখন বাড়িতে ফিরবে, তো বাড়িতে ফেরার সময় তো গ্রামের মধ্যে দিয়ে আসতেছিল। তো আসার সময় দুইজন লোকের সাথে দেখা হয় আর কি। তো দুজন লোক ছিল আর কি আপনার সুঠাম দেহের অধিকারী, অনেক সুন্দর চেহারা আর কি। তো দুজন লোক তো এই সুইপারকে দাঁড় করায় যে ভাইয়া, আমাদের বাড়িতে তো অবস্থা একটু খারাপ, তো আপনি যদি আমাদের সাথে আজকে যেতেন এবং আমাদের কাজটা করে দিয়ে আসতেন তো খুব ভালো হতো। তো সুইপার বলল যে আমি তো আজকে অনেক কাজ করেছি, তো আজকে আমি খুব ক্লান্ত, তো আপনি যদি ঠিকানাটা দিতেন তো আমি আগামীকাল এসে আপনাদের কাজ করে দিব। তো সেই দুইজন লোক সুইপারকে বলল যে আসলে আমাদের তো দিনের বেলা আমরা থাকি না, তো আপনি যদি রাতে আমাদের সাথে গিয়ে একটু কাজটা করে দিয়ে আসতেন তো আমাদের খুব উপকার হতো আর কি, ভালো হতো। তো আপনি যে পারিশ্রমিক দেন আমরা আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দিব। তো অনেক অনুরোধ করার পরে তো সুইপার রাজি হয় আর কি তাদের সাথে যাওয়ার জন্য। তো যখন সুইপার রাজি হয় তখন সুইপারকে নিয়ে ওই দুই লোক মানে হাঁটতে শুরু করে। তো রাস্তা থেকে নেমে ওই গ্রাম অঞ্চলে যে ক্ষেতগুলো থাকে, তো ক্ষেতের আইল ধরে তিনজন হাঁটতে শুরু করে। তো অনেকক্ষণ হাঁটার পর যখন একদম মাঝ বরাবর চড়ার মধ্যে চলে আসে, তো তখন দেখে যে ছোট্ট একটা বাড়ি একটা গাছের নিচে। তো তখন দুজন লোক বাড়ির ভিতরে যায় এবং ভিতর থেকে এসে তো সুইপারকে নিয়ে ওই তাদের যে টয়লেটটা আছে, তো টয়লেটটা দেখায় দেয় যে এখানে আপনাকে কাজ করতে হবে। তো সুইপার তার যে ভাষ্য, তো সে ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে টয়লেটের ভিতরে যায় এবং টয়লেটের যে টাঙ্কি থাকে, তো টাঙ্কি যখন উঠায়, তো উঠানোর পরে যে গন্ধটা তার নাকে আসে, তো সে বলে যে আসলে মানুষের, আমি তো অনেক মানে টয়লেট পরিষ্কার করে থাকি, অনেক কাজ করে থাকি, তো এতদিন যে টয়লেটগুলো পরিষ্কার করছি, মানে তাদের যে একটা গন্ধ আর এই বাসার যে একটা গন্ধ একদম ব্যতিক্রম গন্ধ। তো সে আর কি নর্মালি নিয়ে কাজটা শেষ করে। কাজ শেষ করার পরে যখন তাকে পারিশ্রমিক দেওয়া হয়, তো তখন রাত্রি অনেক প্রায় 1:30-2টার মতো বাজে। তো তখন সুইপার তাদেরকে অনুরোধ করে যে ভাই, যদি আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিতেন তো আগামীকাল সকালে আমি বাসায় চলে যেতাম। তো তারা আর কি তাকে কোন রকম বারান্দায় একটা পাটি বেঁধে থাকতে দেয় আর কি। তো তারপরে যেটা হয় রাসেল ভাইয়া, যে যখন সকাল হওয়ার পরে তো সুইপার যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতে পায় যে সে একটা ক্ষেতের আইলে শুয়ে আছে। আসলে কোনো বাড়িতে যে রাতে যে একটা বাড়িতে শুয়ে আসলে সে বাড়িটার নাই, ক্ষেতের আইলে শুয়ে আছে। তো সে সেটাও নর্মালি নেয় যে হয়তো আমারই ভুল ছিল বা ঘুমের মাঝে আমি বের হয়ে চলে আসছি। তো তারপর সে বাড়িতে যায়। তো এর মাসখানেকের মধ্যে আর কোনো ঘটনা হয় না। তো মাস দেড়েকের পরে তো এই যে একদিন এই কাজ করে ফিরতে সন্ধ্যা হয়। তো আরো 2-1 লোক ওই যে এরকম ভাবে তাকে আর কি রাস্তার মধ্যে দাঁড় করায় যে ভাই, আমাদের একটা কাজ করে দিতে হবে, তো আপনি যদি আমাদের সাথে যেতেন। তো এর পূর্বের যে ঘটনাটা ঘটে, তো এই ঘটনা অনুযায়ী সে আর যেতে চায় না। তো বলে যে আপনাদের যদি ঠিকানা দিতেন তাহলে আমি আপনাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসতাম। তো তারাও ছাড়ে না, তো সেও কাজ করতে চায় না আর কি। তো সে সুইপার বাড়িতে চলে আসে। তো সেদিন রাতে যেটা হয় আর কি, যে সে যখন ঘুমানোর পরে তো সে একটা স্বপ্ন দেখে যে এরকম 2জন লোক তার বাড়িতে আসে এবং তাকে তার বাড়ি থেকে নিয়ে যায় কাজ করানোর জন্য। তো কাজ করানোর জন্য তার বাড়ি থেকে নিয়ে যায় এবং তাদের কাজ শেষ করার পর তাকে যে একটা পারিশ্রমিক দেয়,
তো ওই পারিশ্রমিকটা তো ওই সুইপারের আবার স্মোকিং করার অভ্যাস ছিল, তো বিড়ি খাইতো আর কি। তো গ্রাম অঞ্চলে যে বিড়িগুলো বিক্রি হয়, বিড়ির ভিতরে প্যাকেটের ভিতরে একটা পলি থাকে আর কি। তো সে কি করে ওই টাকাটা ওই পলির মধ্যে রাখে। তো স্বপ্নে দেখতেছে আর কি যে টাকাটা পলির মধ্যে রেখেছে তার যে লুঙ্গি আছে লুঙ্গির কোসার মধ্যে রাখে। তো সকালে যখন ঘুম থেকে ওঠার পরে তো এই স্বপ্নের কথা তার মনে হয়। তো তার একটা অভ্যাস যে সকালে ঘুম থেকে ওঠার পরেই ওই বিড়ি খায় আর কি, স্মোকিং করে। তো যখন সে তার লুঙ্গির কোসা থেকে ওই বিড়ির প্যাকেট বের করতে যাবে, তখন দেখে যে বিড়ির প্যাকেটের মধ্যে টাকা। তো সে অনেকটা আশ্চর্য হয় যে আসলে টাকা কোথায় থেকে আসলো। তো রাতের স্বপ্ন মানে দুইটা আর কি মিলে যায় আর কি। তো সেটা আর কি কাউকে মানে অন্য কারোর সাথে শেয়ার করে না, সে মানে নর্মালি নিজের ভিতরে রেখে দেয়। তো এরপরে যে ঘটনাটি ঘটে, তো তার বেশ কিছুদিন পরে তো রাতে এরকম একটা স্বপ্ন দেখে যে 2-3 জন লোক তাকে তার বাড়ি থেকে নিয়ে যায়। তো নিয়ে গিয়ে তাকে কাজ করায়। তো কাজ করানোর সময় সে কাজ করতে 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 ওই ইয়ার ভিতরে পড়ে যায় আর কি, আপনার যে টাঙ্কিটা আছে তো টাঙ্কির মধ্যে পড়ে যায়, পরে মাথায় একটু আঘাত পায়। আঘাত পায় বলতে একটু কেটেও যায়। তো তারা আর কি তাকে ওই সময় ব্যান্ডেজ করে দেয়, একটু ট্রিটমেন্ট করে। তো ট্রিটমেন্ট করার পরে তাকে পারিশ্রমিক দেয়, সবকিছু দিয়ে দেয়। দেওয়ার পরে মানে সে আর কি এই স্বপ্ন দেখতেছে। তো সকালবেলা যখন সেই সুইপার মানে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে যে তার মাথায় ওই কাটার দাগ মানে যেরকম ট্রিটমেন্ট করছে ঠিক সেই রকমই আর কি। তো সে মোটামুটি তখন একটু সিরিয়াস ভাবে নেয় যে আসলে মানে আমার সাথে কি হচ্ছে আর কি ঘটনাগুলা। তো তার পাশের যে মসজিদ ছিল, তো মসজিদের ইমাম সাহেব মানে আগে থেকে এই কাজগুলো করতো, যে হুজুরের থেকে আর কি ঘটনাটি শোনা। তো সবাই আর কি সেই হুজুরের প্রতি বিশ্বাস রাখতো, হুজুর যেগুলো করে সবাই জানতো আর কি। তো সে এই ঘটনাগুলো ওই হুজুরের সাথে শেয়ার করে। তো হুজুর তদবির করার পরে যে জিনিসটা জানতে পারে যে আসলে এটা এক শ্রেণীর জিনের কাজ, যারা আর কি তাকে দিয়ে এতদিন কাজ করিয়ে নিয়েছে। তো তারপরে হুজুর কিছু তদবির দেয় ওই সুইপারকে। তো পরবর্তীতে রাসেল আর কোনো সমস্যা হয় নাই। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব। আপনার ঘটনাটা শুনতে পারিনি, আপনারা লেট করে এসেছেন, শুনি আপনার ঘটনা। জি, ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি ইয়াসিন আরাফাত হৃদয় বলছি, মধ্যপাড়া থেকে এসেছি। তো রাসেল ভাই দুঃখিত আমি লেট করে এসেছি, একটু কাজের জন্য ফেসে গিয়েছিলাম। তো রাসেল ভাই যে ঘটনাটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাসেল ভাই আমাদের উত্তরপাড়া অর্থাৎ শাহজাদপুর এলাকাতেই ঘটেছিল আমার সাথে ঘটনাটি। এটি হচ্ছে আমার ঘটনাটি শেষবার। তো রাসেল ভাই এটা আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তো আমার বাসায় যে ঘটনাটি ঘটেছিল রাসেল ভাই, যেটা আপনাকে মেল করেছিলাম, সেই ঘটনাটি আমি আপনাকে বলছি রাসেল ভাই। সেটা হচ্ছে আমরা গত 4 মাস আগে সাডেনলি মা সিদ্ধান্ত নেয় যে বাসা ছেড়ে দিবে। তো বাসা ছেড়ে দেওয়ার পর রাসেল ভাই তো তেমন ভালো কোনো বাসা পাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজি পরে একটা বাসা পায়, সেটা হচ্ছে আপনার একতলা বিশিষ্ট একটি বাসা। তো সেখানে আমরা সেখানে রুম আমাদের ট্রান্সফার করা হয়। তো সেখানে যাওয়ার রাসেল ভাই যেদিন প্রথম উঠেছিল তখন আমি অফিসে ছিলাম, সেদিন আমি বাসা শিফটের সময় আমি থাকতে পারিনি। তো সন্ধ্যায় যখন রাসেল ভাই আমি বাসায় ফেরার সময় অর্থাৎ বাসায় প্রবেশ করার সময় আমার কেমন জানি একটু গরম লাগছিল। অথচ রাসেল ভাই আমাদের ওই বাসার প্রতিটা রুমেই উপরে মানে অনেক পরিমাণ গাছ আছে। তো আমাদের আশেপাশে অন্যান্য বাড়িগুলোতে গরম লাগলো, আমাদের ওই বাড়িতে গরমের পরিমাণ খুবই কম। অর্থাৎ আমরা এই গরমের মধ্যে আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি, প্রচন্ড ঠান্ডা ছিল। তো রাসেল ভাই প্রথম আমি যখন রুমে প্রবেশ করি তো আমার কাছে অস্বাভাবিকভাবে কেন যেন গরম লাগছিল। তো বিষয়টা আমি স্বাভাবিকভাবে নিল। আমি রুমে যাই, অফিসে ফ্রেশ হয়ে আমি যখন শুই, আমি আমার বাবার সাথে ঘুমাই সবসময়। তো আমি লেট নাইট গেমিং করা আমার একটা বাজে অভ্যাস আছে। তো ওই দিন বাবা ঘুমিয়ে গিয়েছিল, সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি গেম খেলছিলাম। তো গেম খেলার মধ্যে আমার মানে তন্দ্রা চলে আসে। তো তন্দ্রা আসে, আমি ফোনটা রেখে আমি তখন শুয়ে পড়ি, লাইট অফ করে আমি শুয়ে পড়ি। তো শুয়ে পড়া রাসেল ভাই 4-5 মিনিট পরে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে আমি যেই রুমে শুয়ে আছি আমি আর আমার বাবা, ওই রুমের চালের উপরে রাসেল ভাই খুব জোরে জোরে কেউ জানাজার দোয়া পড়ছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকের জানাজার যে দোয়া আছে সেটি পড়ছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা পড়ছিল আর কি, প্রাপ্তবয়স্ক লোকের জানাজার দোয়া পড়ছে। তো এই বিষয়টা আমি হঠাৎ করে শুনে আমার তন্দ্রার মধ্যে আমার তন্দ্রা ভাব কেটে যায় এবং আমি সাথে সাথে উঠে বসে পড়ি। তো রাসেল ভাই আমার বাবা তো আমার সাথে ঘুমোতো, তো আমার যে কোনো প্রয়োজনে বাবাকে ডাক দিলে রাসেল ভাই উনি ইনস্ট্যান্টলি উঠে যেত ঘুম থেকে। তো ওদিন আমি বাবাকে কন্টিনিউসলি ডেকেই যাচ্ছি, বাবা কোনোভাবেই উঠছে না। আমি রুম থেকে বেরোয় আমি মায়ের রুমে গেলাম, মাকে ডাকছি, ছোট বোনকে ডাকছি, তো তারা কেউ ঘুম থেকে উঠছে না।
মানে এমন ভাবে মনে হচ্ছিল যে তারা সেন্সলেস অবস্থায় আছে, কেউ ঘুম থেকে উঠছে না। তো রাসেল ভাই এই অবস্থায় আমি খুব সাহস করে ডাকে আমি বাইরে যাই, এবং বাইরে যেয়ে আমি আমার রুমের উপরের দিকে তাকাই। তো রাসেল ভাই তেমন কিছু আমি দেখতে পাইনি। তো 2 দিন আমি ভালো ছিলাম। 2 দিন পর রাসেল ভাই আমি আবার যখন রুমে প্রবেশ করব, ঠিক একইভাবে আমার কাছে গরম লাগছিল রুমের মধ্যে, অথচ ওই সময় আমার বাসার মধ্যে ঠান্ডাই ছিল। তো যাই হোক, আমি রুমে প্রবেশ করার পরে তারপর আমি কথাবার্তা বলি। ওই দিন আমি এই ঘটনা প্রথম দিন আমি কাউকে বলিনি। তারপর রাসেল ভাই 2 দিন পরে ওই সেম ঘটনা ঘটছে, যখন সবাই ঘুমিয়ে গেছে আমি গেম খেলছিলাম। আমি মোবাইলটা রাখার পরে তন্দ্রা ভাব যখনই আসে তখনই রাসেল ভাই শুনতে পারি যে প্রাপ্তবয়স্ক লোকের জানাজা দেওয়া হচ্ছে আমার রুমের উপরেই। তো ওই দিন আমি বাবাকে কন্টিনিউসলি ডেকে যাচ্ছি, বাবা উঠছে না, মাকেও ডাকছি, মা উঠছে না। রাসেল ভাই মানে কিভাবে বুঝাবো আপনাকে, মানে ওই সিচুয়েশনটা মানে অন্যরকম, প্রচন্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু অনেক ডাকাডাকির পরেও কেউ উঠছে না। তারপর আমি দরজা খুলে ওই দিনে রাসেল ভাই বাইরে যাই, তো আমি কাউকেই দেখতে পাই না। চালের উপর অনেক সাহস নিয়ে আমি চালের উপর তাকাই, আমি ওরকম ভাবেই কাউকে আর দেখতে পাই না। তো রাসেল ভাই ঘটনার সমাপ্তি হয় আমার সাথে। আমি উত্তর বাড্ডা, আমি বাবার সাথে একটা কাজে গিয়েছিলাম। বাবার সাথে একটা কাজে যাওয়ার পরে বাবা আমার সাথেই ছিল, মূলত বাবার কাছে যাওয়া আমার। তো রাসেল ভাই ওখানে হচ্ছে আপনার মার্কেটের নামটা আমি উল্লেখ করছি না, ওখানে আপনার অনেকগুলো আপনার ড্রেন ছিল। ড্রেনগুলো হচ্ছে আপনার ম্যানহোল ঢাকনা দিয়ে ঢাকা, কিন্তু ওগুলোর মধ্যে 3টা করে গ্যাপ ছিল। তো একটা ড্রেনের গ্যাপ হচ্ছে আপনার অনেক বেশি ছিল। তো আমি হাঁটতে হাঁটতে আমি খেয়াল করিনি, একজন লোকের সাথে কথা বলছিলাম, হাঁটতে হাঁটতে আমি খেয়াল করিনি রাসেল ভাই আমার বাঁ পাটা একটা ড্রেনের মধ্যে পড়ে যায়, আর পুরো শরীর উপরেই থাকে। তো ড্রেন লেভেলটা রাসেল ভাই অনেক নিচে ছিল, যার জন্য ময়লা আমার গায়ে লাগেনি, কিন্তু এই পায়ে বাম পায়ে আমি প্রচন্ড পরিমাণ ব্যথা ওদিন পাই। এবং ব্যথা পাওয়ার পরে বাবার সাথে সাথে বললো যে একটু কেয়ার করে হাঁটবি না, একটু উঠে দাঁড়ানোর পর রাসেল ভাই বাবা আমাকে ধরে রাখছে, যে পা ঝাড়াতে বলতেছে। কিন্তু রাসেল ভাই পা ঝাড়া দিতে দিতে আমি দেখলাম আমার বাঁ পাশে আপনার একটা ইলেকট্রিক খাম্বা, যেটাকে বলে একটা খাম্বা ছিল রাসেল ভাই, ওখানে একটা লোক পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। আর রাসেল ভাই বাবার পিছনেই আমি স্পষ্ট দেখতে পাই একজন মহিলা বাবার পিছন থেকে জাস্ট আমাকে ভাবে তুড়ি মেরে মহিলাটা উপরে চলে গেল। আর ওই লোকটা আমাকে বলছিল যে ওই দিন তোকে কিছু করতে পারিনি, কিন্তু আজ তোকে একটা ব্যথা আমি দিয়ে গেলাম। রাসেল ভাই ওই দিন ছিল সেই দিন, যে ঠিক ওই দিন থেকে ওই দিন থেকে 1 বছর আগে রাসেল ভাই আমি আপনাকে একটা ঘটনা বলে গিয়েছিলাম, যেখানে আমাকে নতুন বাজার থেকে অফিস থেকে ব্যাক করার সময় রাসেল ভাই নতুন বাজার একটা কবরস্থানে আমাকে এক রিক্সাওয়ালা নিয়ে যায় জানাজা পড়ার কথা বলে। তো রাসেল ভাই ওইখানে যাওয়ার পরেই ওই রিক্সাওয়ালা হঠাৎ করে গায়েব হয়ে যায়, এবং যে লোকগুলোর সাথে আমি জানাজা পড়তে গিয়েছিলাম ওই লোকগুলোকে রিক্সাওয়ালাকে খুঁজতে গিয়ে রাসেল ভাই বিপরীত পাশে ঘুরে দেখি ওই লোকগুলো হঠাৎ করে নেই। ওই দিন যে রিক্সাওয়ালাকে রাসেল ভাই দেখতে পেয়েছিলাম, সেই রিক্সাওয়ালাই রাসেল ভাই ঠিক 1 বছর পরেই ওই জায়গাতে আমি ওই লোকটাকে দেখতে পাই। লোকটা আমাকে এই কথাটাই শুধু বলেছিল যে ওই দিন তোকে কিছু করতে পারিনি, আজকে তোকে আমি ছাড়িনি, তোকে একটা ব্যথা আমি দিয়ে গিয়েছি। আর বাবার পিছনে রাসেল ভাই দেখেছিলাম মহিলাটা আমাকে জাস্ট একটা তুড়ি মেরে হাসতে হাসতে উপর দিকে চলে গেল। তারপর রাসেল ভাই আমি কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে বাবা আমাকে বাসায় নিয়ে যায়। তো রাসেল ভাই আমি স্টিল নাও আমি আমার এই বাম পাই আমি ইনজুর্ড রাসেল ভাই, এখন আমি পুরোপুরি সুস্থ না। তো দোয়া করবেন যাতে আমার সাথে এই ধরনের ঘটনা রিপিট না হয়। খুব ভীত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে একটি ভয়ানক ঘটনা বলবো। ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগে বৃহত্তর সিলেটের একটি হাওর সংলগ্ন ঘটনা। মানে হাওর মানে নদী সংলগ্ন একটা গ্রাম আছে। ওই গ্রামের শেষ প্রান্তে এক বিশাল দিঘি ছিল, যার পানি ছিল কুচকুচে কালো। গ্রামের মানুষ বলতো ওই দিঘিতে কোনো মাছ নেই, আর আছে শুধু জিনের আছর এবং জিনের বসবাস। গ্রামের এক সাহসী যুবক, তার নাম রহমত, সে এসব জিন ভূত বা এরকম ভয়ঙ্কর ঘটনা এসব তিনি বিশ্বাস করত না। একদিন বর্ষার রাতে বন্ধুদের সাথে বাজি ধরে সে একা ওই কালো দিঘির পাড়ে মাছ ধরতে যায়। রাত তখন আনুমানিক 2টা, চারপাশে নিঝুম, শুধু বৃষ্টির ঝমঝমে শব্দ আর ঝিঝি পোকার ডাক। রহমত তখন দিঘির ঘাটে বসে বড়শি ফেলল। সে লক্ষ্য করলো পানি থেকে এক অদ্ভুত পচা গন্ধ আসতেছে।
হঠাৎ সে দেখলো দিঘির মাঝখানে কালো পানি ফুসে উঠেছে, যেন নিচ থেকে কোনো বড় কিছুর উপরে উঠে আসছে। হঠাৎ রহমত দেখলো পানির মাঝখান থেকে কয়েকটা কালো হাত বেরিয়ে আসছে। হাতগুলো মানুষের মতো নয়, অনেক লম্বা ও লোমশ। সে ভয়ে পাথর হয়ে গেল। এরপর সে যা দেখলো তা তার উঠে দাঁড়ালো এবং তার চোখ দুটো ছিল জ্বলন্ত অঙ্গারের মতো লাল। ওই ছায়াটি কথা বলছিল না, কিন্তু রহমতের কানের কাছে কিছু অদ্ভুত এক শোঁ 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 শব্দ হতে লাগছিল। মনে হচ্ছিল বাতাস নিজেই কথা বলছে। রহমত খেয়াল করলো ওই দিঘির কালো পানি ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে, যেন কেউ বালতি বালতি রক্ত ঢেলে দিচ্ছে এমন অবস্থা। রহমত পালানোর চেষ্টা করলে দেখলো তার পা মাটিতে আটকে গেছে। সে নড়তে পারছে না। ওই বিশাল ছায়াটি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসতে লাগলো। যখন ছায়াটি রহমতের খুব কাছে চলে এলো, সে অনুভব করলো তার পাশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। হঠাৎ মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিতে শুরু করলো। আজানের শব্দ পাওয়ার সাথে সাথে ওই বিশাল মূর্তি এক বিকট চিৎকার দিয়ে দিঘির কালো পানিতে তলিয়ে গেল। সেই চিৎকারের শব্দে রহমত অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা গ্রামবাসী রহমতকে দিঘির পাড়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার গায়ের রং তখন নীল হয়ে গিয়েছিল। অসুস্থ হওয়ার পর রহমত যা বর্ণনা করছিল তা শুনে আজও ওই গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই দিঘির ধারে কাছেও যাওয়ার সাহস করে না। বলা হয় ওই দিঘিটি আসলে জিনের একটি মারকাজ বা কেন্দ্র, যেখানে তারা বিশেষ রাতে জামায়াত হয়। লোকমুখে প্রচলিত আছে যে জলে বা দিঘি বা ওই পুকুরে জিনের বিচরণ বেশি থাকার কারণে তারা অন্ধকার এবং নির্জনতা বেশি ভালোবাসেন। এরপর যা ঘটলো তা আসলে আরো ভয়ঙ্কর। যে রহমত তখন অসুস্থ হয়ে গিয়েছিল, তো সুস্থ হওয়ার পর থেকে আর আগের মতো কথা বলে না। সে সারাদিন ঘরের এক কোণে বসে থাকত এবং এক নাগারে বিড়বিড় করত। গ্রামের কবিরাজ যখন তাকে দেখতে এলেন, তিনি এক ভয়াবহ সত্য আবিষ্কার করলেন। তিনি দেখলেন দিনের বেলা রোদের আড়ালে রহমতের কোনো ছায়া পড়ত না। একদিন রাতে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সে অবলীলায় সেই লোহার শিকল ছিঁড়ে দিঘির দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। কালো জল পানির নেশা। রহমত সাধারণত পানি খাইতে চাইতো না। সে বারবার চিৎকার করে বলতো, আমি ওই কালো দিঘির পানি এনে দাও, ওরা তৃষ্ণার্ত। রহমত এই অবস্থা দেখে গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন যে দিঘির পাড়ে বড় এক মেলা এবং দোয়া খায়ের আয়োজন করবেন। 7 জন অভিজ্ঞ আলেম দিঘির পাড়ে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। রাত যখন গভীর হলো, হঠাৎ করে পুরো গ্রাম কাঁপতে শুরু করলো, যেন ভূমিকম্প হচ্ছে। দিঘির সেই কালো জল থেকে আবার সেই পচা গন্ধ বেরোতে লাগলো। এবার আর একজন নয়, শত শত ছায়া দিঘির পানির উপর দিয়ে হেঁটে আসতে দেখা গেল। উপস্থিত লোকজন ভয়ে কাঁপতে শুরু করলেন। আলেমদের একজন উচ্চ সুরে আইতাল কুরসি পাঠ করতে শুরু করলেন। দিঘির মাঝখান থেকে এক বিশাল আগুনের গোলক উপরে উঠে বিস্ফোরিত হইল। সেই আগুন বা আগুনের গোলক থেকে এক গভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা পুরো গ্রামবাসী শুনতে পেল। কণ্ঠটি বলল, আমরা এই দিঘিতে 1000 বছর ধরে আছি। মানুষের আনাগোনা
আমাদের পছন্দ নয়। এই ছেলেকে মানে রহমত যে, তাকে আমরা নিয়ে যেতাম, কিন্তু আজানের শব্দের কারণে সে বেঁচে গেছে। তবে মনে রেখো, যদি কেউ আবার এই পানিতে নামার দুঃসাহস করে তবে পুরো গ্রাম পানির নিচে তলিয়ে যাবে। এরপর থেকে ওই দিঘির চারপাশে বিশাল এক বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো, এরপর থেকে দিঘির পানি আর কখনো স্বাভাবিক হয়নি। বর্ষাকালেও ওই দিঘির পানি এক চুলও বাড়ে না, আবার প্রচণ্ড খরাতের এক বিন্দু শুকায় না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, দিঘির নিচে জিনদের একটা আস্ত শহর আছে। আজও মাঝে মধ্যে গভীর রাতে দিঘির উপর দিয়ে রহস্যময় আলো ঘোরাফেরা করতে দেখা যায়। রহমত পরে বেঁচে থাকলেও সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং আমৃত্যু ওই দিঘির দিকে তাকিয়ে দিন পার করত। আপনি কি জানেন, এই ধরনের রাজত্ব বা তাদের বসবাসের স্থান সম্পর্কে আরো অনেক 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 ঘটনা ঘটে গিয়েছে মানুষদের সাথে, যেগুলো আসলে অনেক ভয়ঙ্কর এবং লোমহর্ষকর। এই ঘটনাগুলো আপনারা যদি পাঠান তাহলে আমরা শোনাবো, এবং অনেকেই এরকম ঘটনা পাঠিয়েছেন। এর মধ্যে আমাকে আরও অনেকেই ঘটনা পাঠায়, কিন্তু তাদের অস্পষ্ট ভাষার কারণে কিছু কিছু ঘটনা আর কি পড়া হয় না। যাদের ঘটনা পড়া হয় না তারা অবশ্যই আমাকে ভালোভাবে মেইল করবেন, এবং যাদের ঘটনা পড়া হয়েছে অসংখ্য ধন্যবাদ, এবং যাদেরটা পড়া হয়নি এক্সট্রিমলি সরি। আমরা আবারও চেষ্টা করবো আপনাদের ঘটনা পড়ার। প্রতিদিন আমাদেরকে ঘটনা দিলে এইরকম করে প্রত্যেকটা বাছাই করা ইমেইল এপিসোডের শেষে আপনাদেরকে একটা একটা করে ঘটনা শোনানো হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম। পর্যন্তই যারা সম্পূর্ণ ঘটনা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত এইরকম ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের জন্য উপস্থাপন করে থাকি, এবং আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা এইরকম ঘটনাগুলো আপলোড করে থাকার চিন্তা ভাবনা করি, এবং আমরা সারাদিন ধরে বাছাই করে যেগুলো স্পেশাল ঘটনা সেগুলো শুনি, আপনাদেরকে শোনাই। যাই হোক, সর্বোপরি একটা কথা বলবো যে যদি আপনাদের এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের এই লাইক কমেন্টের আশায় আমরা ভিডিওগুলো বানাই। তো অনেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, কেননা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সর্বদাই সুন্দর সুন্দর সকল বাছাই করা ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়, যেগুলো খুবই ভালো এবং খুবই ক্লিয়ারলি অডিও সব দিক দিয়ে আমরা চেষ্টা করি যাতে ইউটিউব কোয়ালিটি মেনটেন করে আপনাদের সামনে সেই রকম কন্টেন্ট উপস্থাপন করি। যাই হোক, ঘটনাগুলো ভালো লাগলে একটু কমেন্ট করবেন। আপনাদের সাথে যদি ঘটে থাকা কোনো ঘটনা থাকে সেটাও আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম।